আচ্ছা দেখো, আজকের ক্লাসে আমাদের টপিকটা হচ্ছে কানেকশন ডিজাইন। এতদিন আমরা যেটা করছি, আমরা হচ্ছে এই বিভিন্ন প্লেট ডিজাইন করছি প্লেট গার্ডারের জন্য, ফ্লেঞ্জ, ওয়েব, দেন হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট স্টিফেনার, পিয়ারিং স্টিফেনার, এইসব। তো এখন যেটা করতে হবে, এগুলো তো আলাদা আলাদা কম্পোনেন্ট আমরা ডিজাইন করছি। তো আজকের ক্লাসে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে কম্পোনেন্ট গুলো আমরা ডিজাইন করে আসছি আগে, এগুলোকে একসাথে জোড়া দেয়া। তো জোড়া দেওয়ার জন্য আমি তোমাদেরকে একদম প্রথম ক্লাসে দেখাইছিলাম, দুইটা অপশন আছে আমাদের কাছে। প্রথমটা হচ্ছে বোল্ট আর একটা হচ্ছে ওয়েল্ড। তো বোল্টটা একটু পুরান পদ্ধতি, আর মডার্ন সিস্টেমটা হচ্ছে ওয়েল্ডিং করা। তো আমাদের সিলেবাসে এই মডার্ন সিস্টেম যেটা আছে সেটাই আছে। তো আমরা হচ্ছে ওয়েল্ড দিয়ে হচ্ছে জয়েন্টটা দিব, অথবা কানেকশন ডিজাইন করবো, যেটাই বলো। তো আজকের সিলেবাসে হচ্ছে ওয়েল্ডিং অ্যাপ্লাই করে কানেকশন গুলো ডিজাইন করা। তো তিন ধরনের কানেকশন আমরা হচ্ছে এই ক্লাসে ডিজাইন করব। তো ওই তিন ধরনের কানেকশন কি কি? একটা হচ্ছে ফ্লেঞ্জ আর ওয়েবের মধ্যবর্তী যে কানেকশনটা, সেটা যেটাকে বলে ফ্লেঞ্জ টু ওয়েব কানেকশন। এরপরে আছে তোমার ইন্টারমিডিয়েট স্টিফেনার টু ওয়েব কানেকশন। দ্যাট মিনস তুমি যে ইন্টারমিডিয়েট স্টিফেনারটা দিছো সেটা ওয়েবের সাথে কিভাবে জোড়া দিবা সেটা। আরেকটা হচ্ছে তোমার বিয়ারিং স্টিফেনারের সাথে ওয়েবের কানেকশন। দ্যাট মিনস তাহলে এই তিন ধরনের কানেকশন আমরা ওয়েল্ডিং দিয়ে ডিজাইন করি। এখন ওয়েল্ডিং তোমাদের হচ্ছে আগের ক্লাসগুলোতে, অথবা ধরো আগে যে সকল টার্ম তোমরা পড়ে আসছো, এখানে তোমাদেরকে ওয়েল্ডিং পড়ানোর কথা। আমরা কেউ একটু রেসপন্স করবা যে ওয়েল্ডিং তোমাদের সিলেবাসে ছিল কিনা আগে? থাকার তো কথা। না স্যার, ছিল না। ওয়েল্ডিং ছিল না মানে ওয়েল্ডিং দেখায় নাই স্টিল স্ট্রাকচারে বা হচ্ছে তোমার সলিড মেকানিক্স এইসবে? স্যার, সলিড মেকানিক্স ওয়ানে ছিল হালকা পাতলা। ওয়েল্ডিং কিভাবে, মানে ওয়েল্ডিং এর ম্যাথ গুলো ছিল। আচ্ছা, ওয়েল্ডিং এর ম্যাথ গুলা ছিল, বাট যেটা হয় এই ওয়েল্ডিং নিয়ে স্টিল স্ট্রাকচার ডিজাইনের একটা কোর্স থাকে, সেটাতে তোমার পুরাপুরি ওয়েল্ডিং নিয়ে একটা চ্যাপ্টার থাকে। তো ওই ক্লাসে দেখা যায় যে মেজরিটি পোর্শনই হচ্ছে তোমার এই কানেকশন ডিজাইন থাকে। তো সেখানে অনেক ধরনের কানেকশন ডিজাইন করতে হয়। তো ওয়েল্ডিং তোমরা খুব বেশি ফ্যামিলিয়ার না, বাট একটু একটু ফ্যামিলিয়ার। তো ওইটা হইলেই মনে হয় আমাদের চলবে। আচ্ছা, আমি স্টার্ট করি দেখি। ওয়েল্ডিং এ যদি তোমাদের প্রবলেম থাকে এই ক্লাসের পরেও, তাহলে আমরা ক্লাসের পরে বা অন্য কোনো সময় আমরা ওয়েল্ডিং নিয়ে ডিটেলসে একটা ক্লাস নিব বা আলোচনা করব। বাট আমার মনে হচ্ছে লাগবে না, কারণ আমরা এআইএসসি এর গাইডলাইনে ফলো করবো। সো এআইএসসি এর গাইডলাইনে যে সকল ফর্মুলা আমাদের লাগে ওয়েল্ডিং এর জন্য, এইগুলা পড়লেই আমাদের হবে। কারণ আমাদের স্ট্রাকচারটা একটা ডিফাইন্ড স্ট্রাকচার। ধরো যে প্লেট গার্ডার, সেখানে আমরা অন্য কোনো শেপ নিয়ে আলোচনা করতেছি না। আমরা রিবেট বা এই টাইপের কানেকশন আলোচনা করতেছি না। আমাদের জাস্ট হচ্ছে এই ট্রায়াঙ্গুলার যে ওয়েল্ডিংটা দেয় সেটা দিলেই চলবে। তো আসো দেখি। আমাদের জাস্ট একটা পার্টিকুলার টাইপের ওয়েল্ডিং দিতে হবে, সো তোমাদের প্রবলেম হওয়ার কথা না। বাট আমি ডিটেলস আলোচনা করে দিব, তো চিন্তা করার কারণ নাই। দেখো, তাহলে দেখো কি হয়েছে। প্রথমে আমি ফ্লেঞ্জ টু ওয়েব কানেকশনটা শিখতে যাচ্ছি। তাহলে এই যেখানে আমি একটা স্ক্রিনশট দিছি, দেখো, যেটা হচ্ছে এআইএসসি 2011 E 6.2 সেকশন। তো কোডে দেখো লেখা আছে অ্যালং দ্য লেন্থ অফ বিল্ট আপ কম্প্রেশন মেম্বার্স। বিল্ট আপ মেম্বার মানে হচ্ছে আমাদেরটা হচ্ছে বিল্ট আপ মেম্বার। আর রোল সেকশন হচ্ছে যেগুলো হচ্ছে রেডিমেড পাওয়া যায়। তো আমরা এটা বানাই নিচ্ছি আলাদা আলাদা করে প্লেট জোড়া দিয়ে। তো built up compression members between the end connections required above, longitudinal spacing for intermediate welds or bolts shall be adequate to provide the transfer of the required strength। মানে খেয়াল করছো, এখানে একটা কথা বলা আছে যে তোমার তোমার জয়েন্টটা তোমার জয়েন্টটা রিকোয়ার্ড যে স্ট্রেংথ থাকবে, এখানে স্ট্রেংথ বলতে বোঝাচ্ছে আমার শিয়ার স্ট্রেংথ। কারণ আলটিমেটলি তোমার প্লেট গার্ডারে তুমি যে ধরনের লোডই দাও, তোমার ক্রস সেকশনে কিন্তু এটা শিয়ার স্ট্রেস হিসেবে কাজ করবে। তো এই রিকোয়ার্ড স্ট্রেংথ মানে হচ্ছে শিয়ার স্ট্রেস। দ্যাট মিনস তোমার ওয়েল্ডিং বা বোল্ট তুমি যে যাই দাও, এই কি কানেকশনটা এমন হইতে হবে যেন এটা রিকোয়ার্ড স্ট্রেংথ যেটা আছে, মানে রিকোয়ার্ড শিয়ার স্ট্রেংথ, সেটা রেজিস্ট করার মতো এডিকুয়েট হইতে হবে। তো আমরা প্রথমে একটা আইডিয়া পাইলাম যে হচ্ছে এআইএসসি আমাদের কাছে কি চাচ্ছে। এআইএসসি চাচ্ছে যে রিকোয়ার্ড স্ট্রেংথটা ফিল আপ করতে পারে এরকম একটা ওয়েল্ডিং তুমি ডিজাইন করো। তো আসো আমরা পরের ইয়াতে যাই, তাহলে রিকোয়ার্ড স্ট্রেংথ আসলে কি, এটা আমি বুঝবো কিভাবে? তো রিকোয়ার্ড স্ট্রেংথ বোঝার জন্য, যেহেতু আমি শিয়ার স্ট্রেংথ নিয়ে কাজ করব, তো ওইটা রেজিস্ট করার জন্য, মানে শিয়ার ফোর্সটাকে রেজিস্ট করার জন্য আমার যেটা লাগবে, আমার শিয়ার ফ্লো জানতে হবে। তো শিয়ার ফ্লোর ইকুয়েশন হচ্ছে VQ/I। এটা তোমরা কিপ পার ইঞ্চি, এটা ইউনিট হচ্ছে কিপ পার ইঞ্চি।
এই জিনিসটা তোমরা কিন্তু ফ্যামিলিয়ার হওয়ার কথা। সলিড মেকানিক্স একদম খুবই বেসিক একটা জিনিস, শিয়ার ফ্লো কনসেপ্ট, তাই না? এটা তো জানো। জি স্যার। হ্যাঁ, এটা জানো, ওকে। এটা জানো, এখানে কোনটা কি আমি তাও বলে দিই। ভিইউ হচ্ছে ফ্যাক্টর শেয়ার এট সেকশন। দ্যাট মিনস তুমি যদি কোনো একটা ক্রস সেকশন নাও, দাঁড়াও দেখাই। ধরো তুমি একটা ক্রস সেকশন নিছো, এরকম এরকম ক্রস সেকশন। এটার ধরো তোমার লোড আসতেছে এখান থেকে, উপর থেকে লোড আসতেছে, ঠিক আছে? এরকম তো একটা তো থাকে না, অনেকগুলো থাকে। তো এই দেখো, এই সেকশনে ধরো উপর থেকে লোড আসতেছে, তাহলে এই সেকশনে তোমার শিয়ার ফ্লো যেটা হবে, এটা ক্রস সেকশন, ঠিক আছে? এটা হতে পারে একটা বিম, এটা ধরো হতে পারে এরকম একটা বিম, এরকম। তো তুমি উপর থেকে লোড দিছো এটাতে, তো এটা ক্রস সেকশন দেখাচ্ছে এমন। তো এইটার, এই ক্রস সেকশনের মধ্যে শিয়ার ফ্লো হবে। তো শিয়ার ফ্লোর ইকুয়েশনটা হচ্ছে ভিকিউ বাই আই। তাহলে ভিইউটা কি? ভিইউ হচ্ছে ফ্যাক্টরড শিয়ার এট সেকশন। তোমরা যে মোমেন্ট শেয়ার ডায়াগ্রামটা আঁকছো, ওই শেয়ার ডায়াগ্রাম থেকে তুমি যে লোডটা পাইছো, অথবা ফ্যাক্টর যে এনভেলপটা তুমি বের করছো, ফ্যাক্টর লোড অ্যাপ্লাই করার পরে 1.2 ডেড, 1.6 লাইভ, এটা করার পরে তুমি যে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা পাইছো, ওই ডায়াগ্রামের যে সেকশনটা নিবা, সেই সেকশনে যেই ফ্যাক্টর শেয়ার ফোর্সটা থাকবে, ওইটাই হচ্ছে তোমার ভিইউ। এরপর আসো কিউ। কিউ হচ্ছে স্ট্যাটিক্যাল মোমেন্ট অফ ফ্লেঞ্জ এরিয়া অ্যাবাউট এক্স এক্সিস। এইটা কি? এটা আমি যখন ক্যালকুলেট করবো তখন তোমাদেরকে বোঝাবো, আপাতত বুঝে রাখো। এটা হচ্ছে ফ্লেঞ্জ এরিয়ার মোমেন্টটা আমরা ক্যালকুলেট করি। দ্যাট মিনস ফ্লেঞ্জের এরিয়াটা নেই, সেন্টার থেকে তার যে ডিস্টেন্স আছে সেটা মাল্টিপ্লাই করে বের করি। এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক্যাল মোমেন্ট অফ ফ্লেঞ্জ এরিয়া অ্যাবাউট এক্স এক্সিস। এক্স এক্সিস মানে হচ্ছে আমার, এটা যেহেতু বেন্ড করবে, আমি এটা এক্স এক্সিস ধরে নিচ্ছি, এই জায়গাটা। এই যে এটা, এই এক্সিসটা আমি এক্স এক্সিস ধরে নিচ্ছি। তো এটা যদি ক্রস সেকশনটা নেই, এটা হচ্ছে X, এরকম। তো আসো, আর আই এক্সটা কি? আই এক্স হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ সেকশন অ্যাবাউট এক্স। তো আই এক্স কেমনে বের করে, এটা আমরা সবাই জানি। এখন দেখো জনসনের বইতে কি বলছে। জনসনের বইতে বলতেছে, ওয়েল্ডিং অ্যালং বোথ সাইডস অফ দ্য ওয়েভ প্রোভাইডস এ শিয়ার ফ্লো স্ট্রেংথ হুইচ ইফ ইট এক্সিডস ভি কিউ বাই আই রিকোয়ারমেন্ট মে বি রিডিউসড বাই দ্য ইউজ অফ ইন্টারমিডিয়েট ওয়েল্ডিং। ইন্টারমিটেন্ট ওয়েল্ডিংটা মানে হচ্ছে, তুমি ওয়েল্ডিং যে করবা, কন্টিনিউয়াসলি ওয়েল্ডটা তুমি করবা না। তুমি কিছু জায়গায় ওয়েল্ডিং দিবা, ধরো এখানে একটু ওয়েল্ডিং দিলা, তারপর একটু স্পেস রাখলা, এরপর আরেকটু দিলা, আরেকটু দিলা, এরকম। মানে ইন্টারমিটেন্ট মানে হচ্ছে পর্যায়ক্রমে আসতে থাকবে, মানে কন্টিনিউয়াসলি পুরো জায়গাটা আমি ওয়েল্ডিং করে দিব না, এরকম আর কি, বুঝাচ্ছে। তো আসো, দ্যাট মিনস যদি তোমার ভিকিউ বাই আই এর চেয়ে তোমার যদি স্ট্রেংথটা বেশি আছে, তাহলে তুমি হচ্ছে স্ট্রেংথটা কমায় নিতে পারবা। ধরো তুমি শেয়ার ফ্লো, সেটা আমরা পরে আলোচনা করবো কিভাবে কমাবো। তো দেখো, নর্মালি, এরপরে লাইনটা পড়ি। নর্মালি ফ্লেঞ্জ টু ওয়েভ ওয়েল্ডিং ইজ মেড কন্টিনিউয়াস primarily because automatic fabricating procedures usually make it more economical to do so. That means তোমার এই ফ্লেঞ্জ আর ওয়েভ, এই দুইটার যে কানেকশন, এটা যেটা হয়, এটা একটা অটোমেটিক ফ্যাব্রিকেটিং প্রসিডিউরে বানায়। দ্যাট মিনস দুইটাকে একসাথে বানায় এন্ড দুইটাকে একবারে জোড়া লাগায়, মানে একবারে জোড়া লাগায় ইয়া থেকে বের করে, ম্যানুফ্যাকচারিং থেকে বের করে। দ্যাট মিনস সেখানে তুমি ইন্টারমিডিয়েট ওয়েল্ডিং আর দেয় না, কাজের সুবিধার্থে, মানে তোমার হচ্ছে ফ্যাব্রিকেশনের সুবিধার্থে সেটা তারা কন্টিনিউয়াস ওয়েল্ডিং দিয়ে দেয়। তো সেক্ষেত্রে এটা তোমার বলছে, হাউএভার ফর ডিজাইন পারপাসেস the minimum percent of continuous weld acceptable in each panel between stiffeners will be prescribed. কিন্তু আমরা ডিজাইনের সময় যেটা করব, আমরা ডিজাইনের সময় তাকে পার্সেন্ট, মিনিমাম কত পার্সেন্ট কন্টিনিউয়াস ওয়েল্ডিং লাগবে, এটা আমরা তাকে বলে দিব। এরপরে বাকিটা হচ্ছে তোমার যে বানাবে তার উপর। এই যে, if it is more economical for the fabricator to use more welds, it is permissible to do so. That means আমরা ডিজাইন করার সময় বলবো যে ধরো 40% কন্টিনিউয়াস দিতে হবে। তো সে যদি তার সুবিধার্থে, সে যদি দেখে যে না, আমি যদি কন্টিনিউয়াস ওয়েল দিয়ে দিই, আমার টাইম বাঁচতেছে, আমার ফেব্রিকেশন সুবিধা হচ্ছে, কষ্ট কম হচ্ছে, তাহলে সে চাইলে দিতে পারে। বাট আমরা ডিজাইনে প্রপোজ করবো মিনিমাম এত পার্সেন্ট দিতে হবে। বাকি সে কত পার্সেন্ট দিবে এটা হচ্ছে তার উপরে। বাট কম দিতে পারবে না, সে বেশি যদি দেয়, ইট ইজ ওকে। বলছে ইট ইজ পারমিসিবল টু ডু সো। ওকে। এখন আমরা হচ্ছে এই ডিজাইনে ইউজ করবো হচ্ছে শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং।
এটা কি তোমাদের এখন বোঝা দরকার নাই, যেহেতু ওয়েল্ডিং এর চাপটা তোমরা এখনো পড়োই নাই। জাস্ট বুঝে রাখো এটা একটা টাইপ অফ ওয়েল্ডিং যেটা আমরা এখানে অ্যাপ্লাই করবো ক্যালকুলেশন, আর্ক ওয়েল্ডিং বলে। তোমরা অবশ্য তোমরা ওয়ার্কশপের যে একটা ল্যাব থাকে, এই কার্পেন্ট্রি, পরে তোমার ওয়েল্ডিং ল্যাব, ওইখানে তোমরা কিন্তু এই আর্ক ওয়েল্ডিংটা দেখে আসার কথা। না স্যার, আমাদের কোনো ওয়ার্কশপ ছিল না। ও, তোমাদের নতুন ওয়ার্কশপও ছিল না? নতুন কারিকুলামে আছে জুনিয়রদের। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে সমস্যা নেই। তাহলে তোমরা একটু পিছিয়ে আছো, ওকে, সমস্যা নেই। দেখো, তাহলে এই ইকুয়েশনে আমি ফর্মুলা গুলা পাইছি, কোনটা কি বসাইতে হবে, তো শেয়ার ফ্লো বের করবো। এন্ড এই শেয়ার ফ্লো অনুযায়ী আমি হচ্ছে ওয়েল্ডিংটা ডিজাইন করবো। তো এখানে আমি বললাম যে একটা পার্টিকুলার টাইপ অফ ওয়েল্ডিং আমি ইউজ করবো, যেটাকে বলা হচ্ছে আর্ক ওয়েল্ডিং। পুরা নামটা হচ্ছে শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং। তো এটা কি, আমি ওয়েল্ডিং যখন অ্যাপ্লাই করবো তখন তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে প্রথমে এই যে প্রথম যে ফর্মুলা আমার শিয়ার ফ্লো, দ্যাট মিনস অ্যাপ্লাইড লোডের জন্য কি পরিমাণ শিয়ার ফ্লো হবে এটাতে, মানে শিয়ারের রিকোয়ারমেন্টটা কত, ডিমান্ডটা কত, সেটা আমি একটু বের করি। তাহলে দেখো, আমার এই ক্রস সেকশনের মধ্যে ম্যাক্সিমাম শিয়ার ফোর্স কত ছিল? ম্যাক্সিমাম শিয়ার ফোর্স ছিল হচ্ছে 223.4 কিপস এই এক্সাম্পলে। এটা কোত্থেকে আসছে বলো তো? এটা আসছে হচ্ছে যেখানে, দাঁড়াও, দেখেন, এই যে দেখছো, এই আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম ছিল না? তো শিয়ার ফোর্স ডায়াগ্রামে ম্যাক্সিমাম যে ভ্যালু এটা হচ্ছে 223.4 কিপ। তো এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম শিয়ার ডিমান্ড। তো আসো, এখন এখানে আসো। তাহলে এই ফর্মুলাতে আমি ম্যাক্সিমাম শিয়ার ডিমান্ড যেটা ভিইউ, এটা আমি পেয়ে গেছি 223.4 কিপস। এখন আসো কিউ, কিউ কি ছিল? স্ট্যাটিক্যাল মোমেন্ট অফ ফ্লেঞ্জ এরিয়া অ্যাবাউট এক্স এক্সিস, দ্যাট মিনস ফ্লেঞ্জের মোমেন্ট নিব আমরা এক্স এক্সিস এর সাপেক্ষে, এরিয়া মোমেন্ট, দ্যাট মিনস ফ্লেঞ্জের এরিয়া ইনটু হচ্ছে ফ্লেঞ্জের মোমেন্ট আর্ম, মানে ফ্লেঞ্জের যে মিড পয়েন্টটা, মানে ফ্লেঞ্জের সেন্ট্রয়েড, এই সেন্ট্রয়েডটা আমার সেন্টার থেকে কত দূরে। এখানে ডিস্টেন্সে দেখো, এখান থেকে সেন্টারের দূরত্ব হচ্ছে 31.75 ইঞ্চ। আর ফ্লেঞ্জের এরিয়া কত হবে বলো? 1.5 হচ্ছে এটার এই সেকশনের হাইট, আর উইথ হচ্ছে কত, 18 ইঞ্চি। তাহলে 18 × 1.5 যদি করি, আমি পাবো হচ্ছে এরিয়া মাল্টিপ্লাইড বাই ওয়াই বার। ওয়াই বারটা কত? ওয়াই বারটা হচ্ছে 31.75। এটা করলে তুমি পাবা হচ্ছে 857.2 ইঞ্চি কিউব। আর আই এক্স ক্যালকুলেট তো তোমরা করতে পারবা, মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবা না এই ক্রস সেকশনের? এটা তো পারো, তাই না? এই রেসপন্স করো তো, এই আই এক্স টা বের করতে পারবা না ক্যালকুলেট করে? স্যার bh³/12 + হ্যাঁ হ্যাঁ AD। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। এই যে এটাকে বি, প্রথমে আমি বলি স্টেপটা বলে দিই। bh³/12 করবা, দুইবার করবা, ঠিক আছে? তার মানে তুমি দুইটা bh³/12 পাবো, উপরেরটা নিচের। এরপরে আবার bh³/12 এটার জন্য বের করবো, এটার জন্য বি হচ্ছে এই 5/16 আর এইচ হচ্ছে 62। তাহলে এর জন্য আবার bh³/12 দিবা। এরপরে এই যে এরিয়া গুলো আছে, এগুলো তো তোমার কি প্যারালাল অ্যাক্সিস থিওরেমের মতো হবে। এইগুলাকে এই এর সেন্টারটাকে এখানে ট্রান্সফার করতে হবে। তাহলে তাহলে দুইটা সেন্টার যেহেতু আছে, তাহলে দুই দিবা, 2 × এ কত তার, এই যে একটা ফ্লেঞ্জের এরিয়া ইন্টু ডি স্কোয়ার, ডি মানে কত, 31.75 হোল স্কোয়ার। ঠিক আছে? তো এইভাবে বের করে, এটা তোমাদের সলিড মেকানিক্সে খুব ভালো মতো পড়ানো কথা। সলিড মেকানিক্সে টার্ম ফাইনালে এরকম একটা কোশ্চেন নিয়ে আসে যে তোমার হচ্ছে এই আই সেকশন বা টি সেকশন এগুলোর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো। তো এটা তোমরা পারবা। তাহলে এটা বের করার পরে দেখো, ম্যাক্সিমাম ভিকিউ/আই এটা কত? এটা হচ্ছে ভি এর মান জানি আমি, কিউ এর মান জানি, ডিভাইডেড বাই আই এক্স। এটা যদি করো তুমি পাবা হচ্ছে 3.158 কিপস পার ইঞ্চ। এটা হচ্ছে তোমার শিয়ার ফ্লো, দ্যাট মিনস যে পরিমাণ ফ্যাক্টর লোড আছে এর উপরে অ্যাপ্লাইড, এই লোডের জন্য সে এই পরিমাণ শিয়ার ফ্লো তার মধ্যে হচ্ছে। এটা হচ্ছে আমার ডিমান্ড। তাহলে এই ডিমান্ডটাকে রেজিস্ট করার জন্য আমার হচ্ছে ক্যাপাসিটি থাকতে হবে সেই পরিমাণ। এটা ওয়েল্ডের ওই পরিমাণ ক্যাপাসিটি থাকতে হবে যেন ওই শিয়ার ফ্লোটা সে আটকাইতে পারে। তো আসো, ওয়েল্ডিং দেওয়ার আগে আমাদের দেখতে হবে ওয়েল্ডের সাইজটা আমি কি নিব। তো দুইটা মেম্বার একসাথে যখন তুমি জোড়া লাগাবা, এটার মধ্যে একটা মেম্বার ধরো আছে মোটা আর একটা মেম্বার আছে চিকন। তো আমি ওয়েল্ডিং দেওয়ার সময় এআইএসসি কোড টেবিল J 2.4 সে কিছু লিমিট দিয়ে দিছে আমাদেরকে। লিমিটে বলছে ম্যাটেরিয়াল থিকনেস অফ থিনার পার্ট জয়েন্ট। দ্যাট মিনস তুমি একটা মোটা প্লেট আর একটা চিকন প্লেটকে তুমি ওয়েল্ড করে একসাথে লাগাইতে যাচ্ছ, এই অবস্থায় তুমি থিনার পার্টের যে থিকনেস, এটার উপর ডিপেন্ড করবে তুমি ওয়েল্ডের সাইজ কত নিতে পারবে। তো
এখানে বলছে, এখানে দেখো বলছে যদি তোমার 1/4 ইঞ্চি থেকে ছোট হয়, মানে 1/4 ইঞ্চি এবং এর থেকে ছোট, এটা যদি হয় তাহলে তোমার মিনিমাম ফিলেট ওয়েল্ড তোমার নিতে হবে 1/8 ইঞ্চি, এই সাইজের ওয়েল্ডিং দিতে হবে। বাট যদি 1/4 থেকে হাফ ইঞ্চির মধ্যে হয় তোমার থিনার পার্টের থিকনেস, তাহলে তুমি দিবা হচ্ছে 3/16 ইঞ্চি। তো আমাদের ওয়েবের থিকনেস কত ছিল বলো তো? আমাদের ওয়েবের থিকনেস ছিল 5/16 ইঞ্চ, তাই না? তো 5/16 মানে কত? 5/16 হচ্ছে তোমার 0.3125, যেটা কিন্তু 0.25 এর চেয়ে বেশি, মানে 1/4 চেয়ে বেশি, হাফের চেয়ে কম। তাহলে আমি দেখো মার্ক করে রাখছি এই জায়গাটা। তাহলে আমাদের মিনিমাম ওয়েল্ডের সাইজ নিতে হবে 3/16 ইঞ্চি। এখন তোমাদের পরীক্ষায় এই টেবিলটা কিন্তু কোনো পরীক্ষায় দেওয়া থাকে না। তো এটা তোমাদের একটু মনে রাখতে হবে যে 1/4 থেকে কম যদি হয় মিনিমাম সাইজ হচ্ছে 1/8, যদি 1/4 থেকে বেশি হাফ থেকে ছোট হয় মিনিমাম সাইজ 3/16, আর বাকিগুলো যত এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তো এই টেবিলটা কুইজে কিন্তু দেওয়া থাকবে না, এটা তোমাদের একটু মনে রাখতে হবে যে কত সাইজের মধ্যে হইলে মিনিমাম ফিলেট ওয়েলটা কত নিতে হয়। তো এখান থেকে আমরা পাইলাম কি, আমরা পাইলাম মিনিমাম সাইজ অফ ফিলেট ওয়েল হচ্ছে 3/16 ইঞ্চ। এরপরে আসো, এখন ধরো তুমি দুইটা প্লেটকে একসাথে জোড়া দিছো ওয়েল্ডিং দিয়ে। এখন তোমার ওয়েল্ডের ক্যাপাসিটিটা এত বেশি যে ওয়েল্ড ধরে তুমি যখন টান দাও তখন তোমার যেই মেম্বারের সাথে তুমি ওয়েল্ডটা লাগাইছো ওই মেম্বারটাই ছিঁড়ে চলে আসে। আর একটু সহজ করে ধরো, চিন্তা করি যদি, ধরো তুমি সুপার গ্লু দিয়ে দুইটা পেজকে তুমি ধরো জোড়া লাগাইছো, বুঝছো? ধরো দুইটা পাতা, একটা পাতার উপর আরেকটা পাতা রেখে তুমি সুপার গ্লু দিয়ে জোড়া লাগাইছো। তো এখন তুমি চাচ্ছ কি এইটার মধ্যে ফোর্স দিয়ে দুইটা পাতাকে আলাদা করতে। তো এখন কি হবে, তুমি যেহেতু দুইটা পেজের মধ্যে সুপার গ্লু দিছো, এখন সুপার গ্লুর যে বন্ডিং স্ট্রেংথ এটা কিন্তু পাতার স্ট্রেংথের থেকে কিন্তু অনেক বেশি। তো আলটিমেটলি তোমার পাতা কিন্তু পাতা নিজেই ছিঁড়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু তুমি ডিজাইনে ওই যে সুপার গ্লুর যে তোমার ইফেক্টটা, ওইটার যে বন্ডিং স্ট্রেংথটা, এটা কিন্তু তুমি পাবা না, বুঝছো? তো আমাদের জন্য যেটা হয়, আমাদের স্টিল স্ট্রাকচারের জন্য সেম। স্টিল স্ট্রাকচার অনেকভাবে ফেল করতে পারে। একটা হচ্ছে ব্লক শিয়ার ফেইলিউর, একটা হচ্ছে রাপচার ফেইলিউর, একটা হচ্ছে শিয়ার আরেকটা হচ্ছে ইল্ডিং। তো এখন যেটা হয় আমাদের জন্য, আমাদের ওয়েল্ডের স্ট্রেংথ যদি অনেক বেশি হয়, দেখো এখানে আমি লিখে রাখছি নো ওয়েল্ডস অফ হোয়াট এভার সাইজ। দেখো লাল কালি দিয়ে আমি লিখে রাখছি নো ওয়েল্ডস অফ হোয়াট এভার সাইজ মে বি ডিজাইন্ড ইউজিং এ স্ট্রেংথ গ্রেটার দেন অ্যাভেলেবল অন দ্য অ্যাডজাসেন্ট বেস মেটেরিয়াল। তার মানে কি বলতেছে, বলতেছে তুমি ওয়েলটা যেই সাইজেরই তুমি দাও, এটা স্ট্রেংথ এমন হওয়া যাবে না যেটা হচ্ছে আমার ম্যাটেরিয়ালের স্ট্রেংথের থেকেই বেশি। সেক্ষেত্রে এই সুপার গ্লু আর কাগজের মতো হয়ে যাবে, আমার কাগজ ছিঁড়ে যাবে বা সুপার গ্লু কিছু হবে না। এটা তো আমার লাভ নেই, আমার মেইন উদ্দেশ্য হচ্ছে কাগজটাকে প্রোটেক্ট করা। এখানেও আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার স্টিলের যে প্লেটটা সেটাকে প্রোটেক্ট করা। এখন তুমি যদি প্লেটের রাপচার, রাপচার মানে হচ্ছে প্লেটটা একদম ছিঁড়ে আসা, তো ওই প্লেট ছিঁড়ে যাওয়ার জন্য যে স্ট্রেংথ, এর থেকে বেশি স্ট্রেংথে তুমি যদি ডিজাইন করো তাহলে কিন্তু তোমার আসলে লাভ নেই। তুমি আলটিমেটলি কিন্তু প্লেটটাই ছিঁড়ে যাবে তোমার। তো ওই ওই ডিজাইনে তুমি কিন্তু শেয়ার রেজিস্ট করতে পারবা না। তো এই জন্য বলছে দেখো কি, ফর বেস মেটাল স্ট্রেংথ গভর্ন বাই রাপচার, এটা হচ্ছে 5/2 হচ্ছে তোমার ফিলেট ওয়েল্ডের সাইজ। কেন সাইজ এটা 2 কেন বলছে? 2 বলছে কারণ তুমি যখন ওয়েল্ডিংটা দিবা, আমি একটু ছবিতে দেখাই। এই যে দেখো, দেখছো একটা ক্রস সেকশনের মধ্যে তুমি কিন্তু দুই দিক থেকে ওয়েল্ড দিচ্ছ, তাই না? এখানে একটা দিচ্ছ, এখানে আরেকটা দিচ্ছ, দ্যাট মিনস এখানে যে সাইজটা দিছো এখানে হচ্ছে সেম সাইজ। তাহলে এটা যদি হয় সাইজ এ, এর সাইজ হচ্ছে এ। আর এটা হচ্ছে ওয়েল্ডিংটা হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপের, সমবাহু ত্রিভুজের মতো, অথবা সমদ্বিবাহু ধরতে পারবে না, সমদ্বিবাহু বলতে পারো। এই যে এর যে এই অংশ, এইটুকু ডিস্টেন্সটা আর এইটুকু ডিস্টেন্স, এই দুটা ডিস্টেন্স সমান হয়, এটাকে বলি আমরা হচ্ছে এ। তো এ যেহেতু সমান হয় আর এর ইফেক্টিভ ডিস্টেন্সটা হয়, একটা ধরো যে সমদ্বিবাহু ত্রিভুজের তুমি একদম এপেক্স যেটা মানে টপ, টপ থেকে তুমি যদি বেসের মধ্যে লম্ব টানো ওইটার ডিস্টেন্স কত হবে, সেখান থেকে কিন্তু 0.707 ইয়ারটা চলে আসছে। 0.707 এর যে ভ্যালুটা এটা কিন্তু ওখান থেকে আসছে। তো আসো, ওইটা হচ্ছে √2 মেবি, আমি নট শিওর। এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে 1/√2, বুঝছো? ওই যে মনে আছে না তোমার, হচ্ছে √2 হয় হচ্ছে তোমার বর্গের কর্ণের দৈর্ঘ্য। ওইটা পিথাগোরাস অ্যাপ্লাই করলে ওই ডিস্টেন্সটা যেটা হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজের টপ থেকে বেস পর্যন্ত যে ডিস্টেন্স সেটা চলে আসে তোমার 0.707। ওইটা হচ্ছে তোমার ওয়েল্ডের ইফেক্টিভ ডিস্টেন্স।
তো যেহেতু ডিস্টেন্স আমার দুইটা দেখাইলাম, তাহলে 2a। আর 0.0707 আসে হচ্ছে যে √2a, তাহলে হচ্ছে 1/√2a থেকে আসে হচ্ছে এটা। তোমাদের প্রুফটা লাগবে না, এই জন্য আমি এটা দেখাচ্ছি না। তাহলে 0.707। আর এটার যে স্ট্রেংথ, এই স্ট্রেংথটা আমরা ধরে নিই এটা 60%, মানে এফ ই এক্স এর যে স্ট্রেংথটা সেটা 60% ইফেক্টিভ হবে। তাহলে 0.6 × FE XX। এখন এখানে কথা হচ্ছে, তোমরা যেহেতু ওয়েল্ডিং আগে পড়ো নাই, বাট সিলেবাসে কিন্তু ওয়েল্ডিং এর পুরো একটা ম্যাথই দিয়ে রাখছে। তো এখানে FE XX টা হচ্ছে ইলেকট্রোড। তুমি যে ওয়েল্ডিং করার সময় যেটা হয়, আর্ক ওয়েল্ডিং তোমরা ল্যাবে করো নাই, বাট আমরা করছিলাম। তো স্যার ল্যাবে যেটা হয় ইনলেস্টেজ। ওয়েল্ডিং, না না না, ওয়েল্ডিং এর যে স্ট্রেংথ, মানে ওয়েল্ডিং এর বন্ডিং এর যে স্ট্রেংথ, তুমি একটা আর্কের মতো ধরো, এটা দেখতে কেমন দেখা যায়? ওয়েল্ডিং তো করতে দেখছো, টিভিতে দেখো নাই, মুভিতে দেখো নাই, যে ওয়েল্ড করতেছে, জোড়া দিচ্ছে। অথবা ছোটবেলায় তো সাইকেল চালাইছো, সাইকেল নষ্ট হয়ে গেলে দোকানে নিয়ে গেছো না, ঝালাই করে দেয় যায়। জি স্যার, দেখছি স্যার। হ্যাঁ, এই টাইপের। তো ওইটার যে স্ট্রেংথ, ওই ইলেকট্রোড, ওটা কিন্তু ইলেকট্রোড, বুঝছো? মানে ইলেকট্রিক্যাল একটা ইয়া দিয়ে করে, দুইটা ইলেকট্রোড দেয়, ওটা ওখানে দিলে পরে হচ্ছে ওটা পুরায় পুরায় হচ্ছে ওয়েল্ডিংটা করে। এটা গ্লু টাইপের জিনিস, এটার উপরে অ্যাপ্লাই করে দেয়। তো ওই ইলেকট্রোডের যে ম্যাটেরিয়াল, ওই ম্যাটেরিয়ালের যে স্ট্রেংথ, সেটা হচ্ছে FE XX, বুঝছো? তো এই FE XX তোমাকে যদি বলে E70 ইলেকট্রোড, তার মানে ওইটার বন্ডিং স্ট্রেংথ হচ্ছে 70 KSI। তাহলে এখানে FE XX তোমাকে বলে দিছে 70 KSI। তো এটা তোমার কাছে গিভেন থাকবে, অথবা বলা থাকবে E70 ইলেকট্রোড। সেক্ষেত্রে তুমি FE XX এর ভ্যালু তুমি জানো, এটার মান হচ্ছে 70। ওকে। তো এটা আর রাপচারের তোমার 0.75, 0.6 FU T1, এটা হচ্ছে তোমার ওয়েল্ডিং এর স্ট্রেংথ। আর এটা হচ্ছে তোমার রাপচারের, মানে প্লেটের রাপচারের স্ট্রেংথ। তো যেহেতু এগুলো থিওরি আমাদের সিলেবাসে নাই, আমরা এগুলা ফর্মুলা কিভাবে প্রুফ হইলো এটা আমরা এখন আর দেখবো না। তোমরা যদি দেখতে চাও, তোমরা বইয়ে মেবি চ্যাপ্টার 5-এ আছে, জনসনের বইয়ে, তোমরা খুলে দিলে দেখতে পারো। তো এখানে দেখো এরকম। তো এই দুইটা যদি ইকুয়েট করি, আমি পাবো হচ্ছে A max ইফেক্টিভ, মানে ম্যাক্সিমাম ওয়েল্ডের সাইজ কত। তুমি কিন্তু একটু আগে মিনিমাম সাইজটা দেখে আসছো 3/16, এর চেয়ে কম তুমি দিতে পারবে না। বাট নাও এখন তোমার সামনে আসতেছে ম্যাক্সিমাম ইফেক্টিভ কত সাইজ। তো ম্যাক্সিমাম ইফেক্টিভ সাইজ এটা ক্যালকুলেট করলে আমরা পাই 0.707 FUT/FE XX। এখন এখানে একটা মজার বিষয় হচ্ছে FUটা কি। এটা হচ্ছে আলটিমেট টেনসাইল স্ট্রেংথ অফ স্টিল। এখন স্টিলের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা তোমাদের মনে আছে কেমন দেখতে? আমি যদি এখানে একটু জি ছবি এঁকে স্যার। দেখানোর চেষ্টা করি, এরকম, ঠিক আছে? এরকম যায়, এরকম যায়, পরে এরকম যায়, তাই না? এটা কি? এটা একটা আপার ইল থাকে ওয়েল্ডিং এরকম, স্যার। এটা উপরে উঠে একটু নিচে নামে, তাই না? আপার ইল, জি লোয়ার ইল। স্যার। ওই যে তোমরা গতদিন কি ইয়াতে ছিলা, ওই সেমিনারে ছিলা, ওই জিপিএস ইস্পাতের একটা সেমিনার ছিল, নাকি তোমাদের জন্য ছিল না? হ্যাঁ বুঝছি, তোমাদের জন্য ছিল না, ফোর্থ ইয়ারের জন্য ছিল। আচ্ছা, যাই হোক। তো ওইখানে কিন্তু ওই স্টিলের স্ট্রেস ডায়াগ্রাম নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো দেখো, এটা হচ্ছে আপার ইল, এটা লোয়ার ইল। এখানে তোমার থাকবে হচ্ছে FY। আর এটা হচ্ছে তোমার আলটিমেট আলটিমেট টেন্সাইল স্ট্রেংথ, মানে এটাতে গেলে তুমি হচ্ছে ছিঁড়ে যাবে, রাপচার হবে। তো এই রাপচার যদি হয় এখানে, এটাকে ধরে, মানে রাপচার তো আসলে এখানে হয়, বাট এখানে গেলে বলা হয় যে তোমার টেনসাইলের কারণে এই জিনিসটা ফেল করবে। তাহলে এটা হচ্ছে আলটিমেট স্ট্রেংথ, এটা হচ্ছে FU। তো এই FUটা কত? যদি 36 KSI এর তোমার স্টিল হয়, FY যদি হয় 36, এগুলা চার্টে দেয়া আছে। তো FY যদি 36 হয়, ওই স্টিলটার জন্য, মানে A36 স্টিলের জন্য, A36 স্টিলের জন্য তোমার FUটা হবে 58। ঠিক আছে, এটা মনে রাখবা। A36 স্টিলের জন্য FY হচ্ছে 36 KSI, আর FU হচ্ছে 58 KSI। তার মানে যে এই ভ্যালুটা হচ্ছে 58 KSI। তাহলে আসো আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি রাপচার থেকে কত আসে। তাহলে এই ম্যাক্সিমাম ইফেক্টিভ কত? 0.707, FU এর ভ্যালু 58 বসাইছি। আর টি হচ্ছে তোমার ম্যাটেরিয়ালের থিকনেস, দ্যাট মিনস তোমার ওয়েবের থিকনেস। যেটা থিনার পার্ট সেটা ইউজ করতে হবে। তাহলে ওয়েবটাই চিকন ফ্লেঞ্জের থেকে, যেহেতু ফ্লেঞ্জ আর ওয়েবের মধ্যে কম্পেয়ার করতেছে। তাহলে 5/16 হচ্ছে তার থিকনেস। আর FE XX দেখো, এটা হচ্ছে তোমার ওয়েল্ডের স্ট্রেংথ, এটা বলে দিবে কত। এটা 70 KSI, অথবা E70 ইলেকট্রোড, এটা বললেও তুমি 70 KSI ধরবা। বললে আসে হচ্ছে 0.183। স্যার, বলো। স্যার আপনার কথা অনেক আস্তে শোনা যাইতেছে এখন। এখন? জি স্যার। এখন ঠিক আছে? হ্যালো? কি জানি স্যার, আসতেই।
আচ্ছা, একটু ওয়েট করো তো। এরকম যদি প্রবলেম হয়, মানে ভয়েস শুনতে না পারো, তাহলে হচ্ছে সাথে সাথে জানাবা। ওকে স্যার। আচ্ছা, আসো। ওকে, দেখো। তাহলে এই যে এখন দেখো, এফ ইউ এর ভ্যালু 58 বসাইছি। টি ছিল আমার থিকনেস, যেটা হচ্ছে তোমার ওই যেটা আমার ওয়েবার ফ্লেঞ্জের মধ্যে, দেখো ফ্লেঞ্জের হচ্ছে 1.5 ইঞ্চি, আর ওয়েবের হচ্ছে 5/60। তো স্যার যেটা স্ক্রিন কম। শেয়ার হয় নাই। স্ক্রিন শেয়ার হয় নাই? দাঁড়াও দাঁড়াও। এখন আসছে? জি স্যার। ওকে। তো আসো, কোন পর্যন্ত ছিলাম? ছিলাম হচ্ছে এই পর্যন্ত। এগুলো খাটিয়ে ধরো। হ্যাঁ, এই যে দেখো, এখানে কোনটা কোনটা ছিল। এই টি এর ভ্যালু কত নিবে, এটা নিয়ে কনফিউশন হতে পারে। টিটা নিবে হচ্ছে আমার, এই দেখো ফ্লেঞ্জ আর ওয়েবের মধ্যে যেটা thickness কম, তাহলে এটা কম আছে, তো আমি এটা নিব। তো এটা নিয়ে ধরো আমি পাইলাম কত, এত। এটা হচ্ছে ইফেক্টিভ 0.183। তো এখন কি করব, এখন এই যে দেখো 183 ইঞ্চ, এটা কি ছিল, এটা ছিল আমার এর ভ্যালু। মানে এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ইফেক্টিভ এ, মানে ওয়েল্ডের সাইজ। এখন তুমি ওয়েল্ডের সাইজ যত বড়ই নাও, মানে তুমি তুমি ওয়েল্ড নিছো ধরো অনেক বেশি, বাট তুমি এই ম্যাটেরিয়ালের জন্য এটা ইউজ করতে পারবা। মানে এর চেয়ে বেশি ইউজ করলে তোমার আগেই স্টিলটা রাপচার হয়ে যাবে, দেখছো? মানে আগেই তোমার স্টিলের প্লেটটা ছিঁড়ে যাবে। তো এর চেয়ে বেশি ওয়েল্ডের ক্যাপাসিটি তুমি নিতে পারবা না, সাইজ নিতে পারবা না। ধরো 0.183 ইঞ্চ না, তো তুমি যদি এখন ধরো 0.5 ইঞ্চ নিতে চাও, তুমি নিতে পারবা, নিয়ে তুমি ডিজাইন করতে পারবা। বাট আলটিমেটলি যেটা হবে, তোমার ওয়েল্ডটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। তোমার ওই ওই পরিমাণ ফোর্স আসলে দেখা যাবে তোমার ওয়েল্ড ভাঙার আগেই তোমার স্টিলের প্লেটটা ছিঁড়ে গেছে। তো এটা তো আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি স্টিলের প্লেট যেন না ছিঁড়ে এরকম একটা ক্যাপাসিটি তৈরি করতে। তো এটা হচ্ছে আমার লিমিটটা, তাহলে এটা 0.183 ইঞ্চ, এর চেয়ে বেশি সাইজের ওয়েল্ড আমি ইউজ করতে পারবো না। এটা কোন লিমিট স্টেট থেকে আসলো, এটা হচ্ছে রাপচার লিমিট স্টেট থেকে আসলো। তো তোমার পরীক্ষায় কিন্তু আমি কোশ্চেন করতে পারি, ধরো একটা ওয়েল্ড ওয়েল্ডের কিছু প্যারামিটার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধরো হচ্ছে ক্রস সেকশনের ভ্যালু, ক্রস সেকশনটা ছবি দিয়ে দিলাম, দিয়ে ধরো তোমার বললাম যে এই যে হচ্ছে এই প্লেট গার্ডারটার জন্য ম্যাক্সিমাম ইফেক্টিভ ওয়েল্ডের সাইজ নির্ণয় করো রাপচার ক্রাইটেরিয়া থেকে। তখন তোমার কিন্তু এই ফর্মুলাটা ইউজ করতে হবে, 0.707 FUT/FEX। এটা ইউজ করে তুমি যেই এ পাবা, এটা ছিল তোমার ম্যাক্সিমাম। আর মিনিমামটা কত, মিনিমামটা তো তুমি প্লেটের সাইজ থেকে বের করতে পারবা। তো ওই দুইটা দেখায় তুমি হচ্ছে সাইজ নির্ণয় করতে পারবা। তো দেখো আমি করলাম কি, আমি এখন ইকুয়েট করলাম, এই ক্যাপাসিটি ইকুয়েট করে দেখলাম যে আমার আসলে ওই 3.15 এর যে ক্যাপাসিটি আমার লাগতো, মানে ডিমান্ড ছিল, এটা কোত্থেকে ছিল, এটা ছিল হচ্ছে এখান থেকে, শিয়ার ফ্লো থেকে। তাহলে এই শিয়ার ফ্লোটাকে যদি আমি রেজিস্ট করতে চাই, রিলিজ করতে গেলে যে তোমার ওয়েল্ডের ফর্মুলা, এই ফর্মুলাটা যেহেতু ওয়েল্ডিং পড়ো নাই, এটা মনে রাখবা। ফর্মুলা কোনটাকে আমি বলে দিই। 2A হচ্ছে আমার ওয়েল্ডের সাইজ, যেহেতু দুই পাশে ওয়েল্ড দিব তাহলে 2A। 0.707 হচ্ছে ইফেক্টিভ ওয়েল্ড সাইজ, ধরো যে যেরকম যদি হয় ওয়েল্ডের সাইজটা এরকম, যে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার ইফেক্টিভ ওয়েল্ডের সাইজ। ওয়ান বাই এটা রুট যদি টু হয় এ এ, এটা যদি এ, এটা হবে 1/√2A, বুঝছো? তাহলে 1/√2 এর জন্য 0.707টা আসছে। আর 70 হচ্ছে তোমার ওয়েল্ডের স্ট্রেংথ, FEX এটা। তো এটার 60% ইউটিলাইজ হবে, তো এর জন্য 0.6। এটাও ফ্যাক্টর, এটাও ফ্যাক্টর। এই টু থেকে আসলো, টু আসলো দুই দিক থেকে। মানে তুমি যদি এরকম একটা নাও, এরকম একটা প্লেট নাও, তাহলে তুমি এখানে একটা ওয়েল দিবা, এখানে একটা ওয়েল দিবা। তো দুই দিকে যেহেতু দিবা, তাহলে এই দুইটা ওখান থেকে আসছে। তো এই দুইটা ইকুয়েট করলে তুমি পাবা হচ্ছে এর মান 0.05 ইঞ্চ। তার মানে এটা অনেক কম। মানে এই পরিমাণ লাগে, যে ডিমান্ডটা তোমার আছে শিয়ার ফ্লোর, সেই ডিমান্ডটা স্যাটিসফাই করতে তোমার 0.05 ইঞ্চির একটা ওয়েট লাগে, যেটা অবশ্যই এটা থেকে কম। তার মানে আমার এই সাইজটা যদি আমি দেই 0.183, তাহলে আমি ওকে আছি। এখন এই ওকেটা আমি কোত্থেকে ধরছি, এই ওকেটা ধরছি আমি রাপচারের ক্রাইটেরিয়া থেকে। এখন আমি আরেকটা ক্রাইটেরিয়া দেখবো, যেটা হচ্ছে ইল্ডিং। এখন এমন হতে পারে যে রাপচার হওয়ার আগে তোমার ইল্ডিং হয়ে গেছে, অথবা রাপচার আগে হয়েছে ইল্ডিং পরে হয়েছে। তো আমার দুইটাই চেক দিতে হয়। এখন নর্মালি কনভেনশন যেটা হচ্ছে, প্লেট গার্ডারের জন্য আমরা, কিভাবে হলো? হ্যাঁ বলো। স্টিলের
ইলিশটা আগে হইলো, রাপ্তার আবার আগে কিভাবে হইলো? আচ্ছা আচ্ছা, এই যে দেখো তোমার স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা কেমন, এরকম না? এই তো, তাই তো? জি স্যার। তো এখানে যেটা হয়, তুমি ফর্মুলাটা দিয়ে খেয়াল করো, তোমার ইল্ডিং যখন হয় এখানে কিন্তু ফায়ার মান বা সেফটি ফ্যাক্টরের ভ্যালু কিন্তু বেশি, তাই না? এটা বেশি, বাট এর কিন্তু ইয়া কম, এফ ও এর ভ্যালু কিন্তু ইকুয়েশনে কম। আবার এদিকে যদি তুমি যাও, এদিকে এফ ইউ এটা তোমার, বাট এর জন্য কিন্তু ফায়ার ভ্যালু কম। আবার এফ ও আর এফ ইউ এর মধ্যে কিন্তু ভ্যালুর চেঞ্জ আছে। দ্যাট মিনস এমন হইতে পারে যে তুমি ইল্ডিং এর জন্য তুমি এটাকে যথেষ্ট স্ট্রং ফায়ার করছো। ভ্যালু কম কিভাবে বুঝি? মানে আচ্ছা ওইটা ফায়ার ফায়ার, ভ্যালুটা আচ্ছা কিভাবে হলো ওটা বুঝি না। আচ্ছা, ফায়ার ভ্যালু কিভাবে আসলো, এটা এটা জানতে চাচ্ছ? এটা হচ্ছে কোডে দেওয়া আছে, তোমার হচ্ছে এটা দেখো, রাপচারের জন্য 5.75 আর ইল্ডিং এর জন্য ফায়ার মান 1। এখন এটা কোত্থেকে আসছে আমি তোমাকে বলি। এই ইল্ডিংটা কিন্তু তোমার একদম ফেইলুর না, দেখছো? এখানে খেয়াল করে দেখো, ফেইল হবে একদম এই যে এই জায়গাতে, যে ক্রস আমি যেটা দেখাচ্ছি সেটা। আর তোমার ইল্ডিং হবে এই জায়গাতে। তাহলে তোমার যদি ইল্ডিং হয়, ইল্ডিং হওয়া মানে কি, তোমার এটা কি ফেল করে যাবে? ইল্ডিং হলে কিন্তু পুরোপুরি ফেল করবে না, তার কিন্তু পোস্ট ইল্ডিং এর কিছু ক্যাপাসিটি সে পাবে, ঠিক আছে? মানে এরপরেও সে কিছুটা ডিফ্লেকশন পাবে, আর কিছু ক্যাপাসিটি সে বাইরের দিকেও পাবে, ঠিক আছে? তো জি এর স্যার। জন্য যেটা হয়, ইল্ডিংটা আমার খুব বেশি সিভিয়ার না। তোমরা ইয়াতে পড়ছো না, শিয়ার আর মোমেন্টের জন্য ফায়ার ভ্যালু কেন চেঞ্জ হয়? ওইটার কনসেপ্টটা ক্লিয়ার থাকলে এটা তোমরা ইজিলি ধরতে পারবা। যদি ইল্ডিং হয়, ইল্ডিংটা কিন্তু এত মারাত্মক কোনো ফেইলিওর না, বাট রাপচার কিন্তু একদম ফেইল। এই জন্য রাপচারের ক্ষেত্রে আমরা ফায়ার ভ্যালু কমায় ধরি, মানে আমরা সেফটি ফ্যাক্টরটা বেশি রাখি। আর ইল্ডিং এর জন্য সেফটি ফ্যাক্টরটা আমরা 1 ধরি, ঠিক আছে? তো এখন খেয়াল করো, এটা বুঝছো? সেফটি ফ্যাক্টরের জন্য ফায়ার ভ্যালুটা ভিন্ন ভিন্ন ফাই ইউজ করা হয়েছে, যে কোশ্চেন করছিলা, কনসেপশন ক্লিয়ার হয়েছে? জি স্যার, জি স্যার। ওকে ঠিক আছে। আচ্ছা এখন দেখো, তাহলে আমি যদি দুইটা ভিন্ন ভিন্ন ফাই ইউজ করি, আবার এফ ওয়াই এর ভ্যালু দেখো, আমার এখানে এফ ওয়াই কিন্তু কম। এফ ওয়াই ধরো 36, এটার সাথে আমি ইউজ করলাম 1। আর এই দিক দিয়ে আমি আবার কি করলাম, এফ ইউ এর ভ্যালু 58, 58, এর সাথে আমি ফাই ইউজ করলাম হচ্ছে 0.75, তাই না? তাহলে দুইটা ভিন্ন ভিন্ন ফর্মুলা আমি ইউজ করতেছি। তো এর জন্য যেটা হয়, অনেক সময় যে টি এর ভ্যালু চেঞ্জের কারণে দেখা যায় যে ইল্ডিং আর রাপচার কোনটা কখন বেশি আসবে আমি আগে থেকে বলতে পারবো না। এই জন্য আমার দুইটা ফেইলিউর ক্রাইটেরিয়া চেক দিতে হবে। তো এমন হতে পারে তুমি ইল্ডিং এর জন্য তুমি হচ্ছে তোমার প্লেট গার্ডারটা অনেক শক্ত করে বানাইছো যেন ইল্ড না হয়, বাট এটা হচ্ছে রাপচার হয়ে ছিঁড়ে গেল। অথবা ধরো তুমি ডিজাইন করলে এমন ভাবে যে তোমার রাপচারের জন্য তুমি ফেইলিউর ক্রাইটেরিয়া চেক দিলা, বাট তোমার এটা ইল্ডিং এ ফেল করে গেল। তো এই জন্য স্টিল স্ট্রাকচার ডিজাইনের তোমাদের যে থিওরি কোর্সটা থাকে, তোমরা এখন ওটা করো নাই, তো এখানে কিন্তু আমাদের ব্লক শিয়ার নামে আরেকটা ফেইলিউর থাকে। তো তিনটা ক্রাইটেরিয়া একবারে চেক দিতে হয়। তো আমরা একটা হচ্ছে রাপচারের জন্য চেক দিছি, এখন আমরা আবার ইল্ডিং এর জন্য চেক দিচ্ছি। ইল্ডিং এর জন্য ফর্মুলা একটু আলাদা, 0.943 এফ ওয়াই টি বাই এফ এক্স। এখন এখানে আবার খুব বেশি ডিফারেন্স নাই, এখানে এফ ওয়াই ছিল, দেখো ডিফারেন্সটা কই, এখানে এফ ওয়াই খেয়াল করো। আর আগের ফর্মুলাতে কি ছিল, আগের ফর্মুলা ছিল কিন্তু এফ ইউ, এটা কিন্তু খেয়াল করো। আমি যদি কোশ্চেনে বলি রাপচারের জন্য বের করো, তোমার কিন্তু 58 ইউজ করতে হবে। আর যদি বলি ইল্ডিং এর জন্য, তখন তুমি কিন্তু 36 ইউজ করবা। তো এটা খেয়াল রেখো কোন কোন জায়গায় কি ইউজ করতেছো। এখন আসো, এই দুইটা তো আমি বের করলাম। এখন আমি, যেটা হয় প্লেট গার্ডারের জন্য নর্মালি যে কনভেনশন সেটা হচ্ছে তোমার প্লেট গার্ডারটা আমরা ইল্ডিং কিছুটা অ্যালাউ করি, কারণ আমরা প্লেট গুলো এত থিন নিচ্ছি। আমরা ডিজাইনটা করি হচ্ছে রাপচারের জন্য, বাট ইল্ডিংটা কিন্তু আমরা অ্যালাউ করি, যে হচ্ছে এই পার্টটা ইল্ড, কিছুটা ইল্ড হোক। মানে ইল্ডিং এর জন্য আমরা ওইভাবে ডিজাইন করি না যে ইল্ডিং ও হবে না একদম, ঠিক আছে? তাহলে কিন্তু ক্যাপাসিটি অনেক বেশি দিতে হয়। বাট তোমাদের ল্যাব ম্যানুয়ালে যেটা করছে, ল্যাব ম্যানুয়ালে তারা ইল্ডিং আর হচ্ছে রাপচার দুইটা দিয়েই অন্যভাবে করছে। আমি তোমাকে এখানে যে ক্যালকুলেশন দেখাচ্ছি, ওরা কিন্তু এভাবে করে নাই, আরো বড় করে করছে। মানে আমার এখানে তুমি আনসার পাচ্ছ হচ্ছে মোটামুটি 2-3 লাইনে, বাট ম্যানুয়াল খুলে দেখবা যে এটা এই সেম আনসারই ওরা বের করছে, বাট ওরা হচ্ছে অনেক বড় করে করছে। ওইভাবে তোমাদের করার দরকার নাই। ওখানে তারা যেহেতু দুইটা ক্রাইটেরিয়া চেক দিয়েছে, রাপচার আর ইল্ডিং, তো আমিও তোমাদের জন্য ইল্ডিং ক্রাইটেরিয়া চেক দিয়ে দেখাচ্ছি। তো ইল্ডিং ক্রাইটেরিয়া তুমি যদি চাও, দেখো তোমার ডায়াগ্রামটা ছিল এরকম, তুমি যদি চাও যে এটা ইল্ডিং ও রিচ করবে না, মানে তোমার প্লেটটা ইল্ডও হবে না, মানে রাপচার তো দূরের কথা, তুমি চাচ্ছ ইল্ডও হবে না,
তাহলে কিন্তু তোমার ক্যাপাসিটি মানে ওয়েল্ডের ক্যাপাসিটি আরো বেশি দিতে হবে, মানে ওয়েল্ডের স্পেসিং অনেক কম দিতে হবে, মানে ওই অনেকটা ইয়ার মতো কি বলে স্টিরাপের স্পেসিং এর মতো। স্পেসিং যদি কম হয় ক্যাপাসিটি অনেক বেশি পাবে। তো তুমি যদি চাও যে তোমার প্লেট গার্ডারটা ইল্ডিং এও যাবে না, তাহলে তুমি হচ্ছে স্পেসিং অনেক কম দিতে হবে। তো তোমার ম্যানুয়ালে যেহেতু ভাবে করছে, দুইটাই চেক দিয়েছে, এই জন্য আমি দুইটা ক্যাটেগরি চেক দিয়ে দেখাচ্ছি। এখানে ইল্ডিং আর রাপচার দুইটা ক্যাটেগরি চেক দিলে ইল্ডিং এরটাই গাবার্ন করে। তো দেখো, এই ম্যাক্সিমাম ইফেক্টিভ আমি ইল্ডিং এর যে ফর্মুলা 0.943, দেখো এটা দিয়ে আমি 5/16 এফ এর মান 36 বসাইছি, বসাই ধরে ক্যালকুলেট করে পাইছি হচ্ছে 0.1516 ইঞ্চ। তার মানে এর বেশি যদি তুমি দাও থিকনেস, তাহলে ক্যাপাসিটি বেশি আসবে, বাট ওই ক্যাপাসিটিতে যেটা হবে তোমার ওয়েল্ড ফেল করার আগেই তোমার মেম্বারটা শেয়ারে ইল্ড করে যাবে, মেম্বারের ইল্ডিং হয়ে যাবে। তো এটা তো হয়তো আমরা চাচ্ছি না যে ইল্ডিংও না হোক, তাহলে আমরা এটাই এটাই হচ্ছে লিমিটিং সাইজ হিসেবে ইউজ করবো। তার মানে এর চেয়ে বড় সাইজ দিব না, এটাই দিব। এর চেয়ে বড় দিলে হয়তো ইল্ডিং হবে, পরে রাপচারের জন্য হচ্ছে 0.183। তার মানে 0.183 থেকে বড় সাইজ যদি তুমি দাও, তাহলে তোমার ওয়েল্ড ফেল করার আগেই স্টিলটা রাপচার হয়ে যাবে। আর তুমি যদি 1.1516 থেকে বড় সাইজ দাও, তাহলে তোমার ওয়েল্ড ফেল করার আগে তোমার ইল্ডিং হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে আমার যেহেতু ইল্ডিংটাও ধরছি, তাহলে আলটিমেটলি 0.1516 আর হচ্ছে 0.1813, এই দুইটার মধ্যে গাবার্ন করে কোনটা? গাবার্ন করে হচ্ছে 0.1516। তো এটা আমি ইউজ করবো। তো এটা ইউজ করলে একই কথা হবে, দেখো দুই পাশে ইকুয়েট করলা করে পাইলা 0.05, এটা 0.1516 থেকেও কম, মানে আগের ক্যালকুলেশনের মতোই। তাহলে এটা ওকে আছে। তাহলে আমি কি করব, আমি ইউজ 3/16 ইঞ্চি ওয়েল্ড। তার মানে ওই ওয়েল্ডের সাইজ হবে 3/16 ইঞ্চি। ওয়েলটা তুমি যদি দিতে চাচ্ছিলে এরকম ট্রায়াঙ্গুলার শেপ, একটা বাহু আর আরেকটা বাহু, এই দুইটা বাহু হচ্ছে প্রথম বাহু দ্বিতীয় বাহু, তো দুই বাহুর সাইজে হবে কত? 3/16 ইঞ্চ। আর ইলেকট্রোড কোনটা ইউজ করবো, যেহেতু আমরা FE XX ধরছি হচ্ছে 70 KSI, তাহলে আমি ইলেকট্রোড ইউজ করবো E70 ইলেকট্রোড। E70 ইলেকট্রোড বললেই সবাই বুঝে যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার 70 KSI এর ইলেকট্রোড। আর ইফেক্টিভ সাইজ কত? 0.1516। তার মানে তুমি এই ইলেকট্রোডটা তুমি যাই দাও, যত সাইজেরই দাও, 3/16 তুমি দিচ্ছ ডিজাইনে, দ্যাটস ওকে, বাট যত সাইজেরই দাও 3/16 করলে তোমার আসবে হচ্ছে 0.1875। বাট তুমি কিন্তু 0.1875 এই পরিমাণ সাইজ হচ্ছে এটা, বাট তুমি কিন্তু এই সাইজের ক্যাপাসিটি তুমি পাবা না, তুমি পাবা কোনটা? 0.1516 এর ক্যাপাসিটি। ঠিক আছে? তো এই জন্য বলে দিচ্ছে যে ইফেক্টিভ সাইজ হচ্ছে 0.1516 ইঞ্চ। এই জিনিসটা খেয়াল রেখো, আমি পরীক্ষায় বলতে পারি যে ইল্ডিং এর জন্য সাইজ বের করো ইফেক্টিভ সাইজ, অথবা রাপচারের জন্য বের করো, যেটা বলবো ওটার জন্য বের করবা। এখন আসো, তাহলে ফর্মুলাতে কি দেখো, ফর্মুলাতে বলেছি ইল্ডিং এর জন্য তোমার ফায়ার ভ্যালু 1, রাপচারের জন্য ফায়ার ভ্যালু 0.75, এগুলো হচ্ছে তোমার নমিনাল স্ট্রেংথ ডিজাইন স্ট্রেংথের ফর্মুলা। তারপর আবার এরিয়া দেখো, এরিয়া হচ্ছে গ্রস এরিয়া নিতে হবে ইল্ডিং এর জন্য, আর রাপচারের জন্য হচ্ছে নেট এরিয়া নিতে হবে। নেট এরিয়ার এইগুলো বোল্টিং এর জন্য বেশি ইম্পর্টেন্ট, আর আমাদের তোমার ওয়েল্ডিং এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। বোল্টিং এর জন্য কেন ইম্পর্টেন্ট? ধরো একটা প্লেট আছে, প্লেটের মধ্যে তুমি ছিদ্র করছো, ছিদ্র করে এখানে তুমি বোল্ট ঢুকাইছো, ঠিক আছে, এটা একটা ছিদ্র আর একটা ছিদ্র। তখন এখান থেকে তুমি যদি শেয়ার ফোর্স দাও, তাহলে শেয়ারের জন্য যে এরিয়া তুমি ক্যালকুলেট করবা আর ইল্ডিং এর জন্য, সেখানে তোমার পুরো এরিয়া নিতে হবে। ঠিক আছে? মানে এই ছিদ্রগুলো কাউন্ট করা যাবে না। তার মানে এটা হচ্ছে গ্রস এরিয়া নিতে হবে, এজির মধ্যে ছিদ্র সহ মানে পুরাই টোটাল এরিয়াটাই আসে। বাট যদি তুমি রাপচারের জন্য নাও, তখন কিন্তু বলছে এরিয়া নিতে হবে কম, ANV, মানে নেট এরিয়া যখন নিবা তখন হচ্ছে এই ছিদ্রগুলা বাদ দিয়ে নিতে হবে। তো ছিদ্র ছাড়া যে এরিয়াটা আছে শুধু সেটুকু নিতে হবে। এটা হচ্ছে তোমার এই ইল্ডিং আর রাপচারের মধ্যে ডিফারেন্স। বাট আমাদের জন্য যেহেতু ছিদ্র দিতে করতেছি না, আমরা কি করবো, আমরা জাস্ট হচ্ছে ওয়েল্ড লাগাবো। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য এই নেট এরিয়া আর গ্রস এরিয়া দুইটা সেম জিনিস। এখন আসলে তাহলে আমি ক্যাপাসিটি বের করি, ডিজাইন স্ট্রেংথ বের করতে যাচ্ছি। দাঁড়াও। হ্যাঁ, ডিজাইন স্ট্রেংথ বের করতে যাচ্ছি। ডিজাইন স্ট্রেংথ হচ্ছে φRNW। তাহলে ফাই এর মান 0.75 বসাইছি। টু কেন দিছি আমি বলে দিই, টু দিছি হচ্ছে যে দুইটা সাইডে তুমি ওয়েল্ড দিবা, তাই এই জন্য। 0.707 হচ্ছে 1/√2 ইকুয়েশন থেকে আসছে।
এ হচ্ছে ওয়েল্ডের সাইজ, আর 0.6 হচ্ছে তোমার ইয়ার ক্যাপাসিটি, ওয়েল্ডের ক্যাপাসিটি। তো এই যে যদি করো তুমি পাবা হচ্ছে 6.75 কিপ পার ইঞ্চ। এইটা হচ্ছে তোমার ডিজাইন স্ট্রেংথ। দ্যাট মিনস এই স্ট্রেংথটা তুমি ডিজাইনে পাবা যদি তুমি যেই ওয়েলটা ইউজ করতে বলা হয়েছে সেটা ইউজ করো। তাইলে দেখো তোমার লাগতেছে কত, তোমার লাগতেছে হচ্ছে কিপ পার ইঞ্চিতে 3.158 কিপ পার ইঞ্চ। বাট তুমি দিতেছো কত, তুমি দিতেছো হচ্ছে 6.75 ইঞ্চ। তার মানে তুমি বেশি দিতেছো কত, অনেক বেশি দিচ্ছ। তাহলে তোমার এটা যদি ভাগ করো দেখা যায় যে 47% তোমার ইয়া লাগবে, মানে কন্টিনিউয়াস ওয়েল দিতে হবে। তার মানে তুমি যদি এরকম হয় যে ধরো আমি যদি একটু ছবি এঁকে দেখাই, চলে গেল। হ্যাঁ আচ্ছা, দেখো তোমার যদি এরকম হয় কখনো যে হচ্ছে এই তোমার প্লেট হচ্ছে এটা, ঠিক আছে। তো এই প্লেটে তুমি হচ্ছে ওয়েল্ড দিবা। এখন এটা একটা স্টিফেনার, এটা আরেকটা স্টিফেনার, আমি একটু সুন্দর করে আঁকি। এটা হচ্ছে তোমার ফ্লেঞ্জ, ঠিক আছে। আমি যেটা নিচে আঁকছি এটা হচ্ছে ওয়েব, আর উপরে এটা হচ্ছে ফ্লেঞ্জ। ফ্লেঞ্জের কালারটা চেঞ্জ করে দিই, এটা হচ্ছে ফ্লেঞ্জ, ঠিক আছে। ওকে, নাও তুমি যদি এখন এখানে দেখো, এখানে তুমি ওয়েল্ড দিতে চাও, এটা একটা স্টিফেনার, এখানে এটা একটা ইন্টারমিডিয়েট স্টিফেনার, আর ধরো এটা আরেকটা স্টিফেনার, ঠিক আছে। তাহলে এই দুইটা স্টিফেনারের মধ্যে তোমার এখন ওয়েল দিয়ে এই দুটাকে জোড়া লাগাইতে হবে। কারণ ওয়েলটা তুমি ধরো দিচ্ছ এরকম, এটা একটা ওয়েল, ঠিক আছে। এখানে ধরো তুমি ওয়েল দিছো রেড দিই, এই লালটা হচ্ছে তোমার ওয়েল্ড। তাহলে এই দুইটা স্টিফেনারের মধ্যবর্তী ওয়েল্ড হচ্ছে পুরাটা। পুরাটা যদি দাও এটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস। বাট আমার রিকোয়ারমেন্ট কত বলো তো? আমার রিকোয়ারমেন্ট হচ্ছে 47%। দ্যাট মিনস পুরাটা দেওয়া লাগবে না, 47% দিলেই হবে। দ্যাট মিনস আমি দিব কতটুকু, আমি হচ্ছে ধরো এটাকে ওয়েলটাকে এরকম দিই, এই ঠিক আছে। এরকম এতটুকু ওয়েল দিলেই চলবে যদি কন্টিনিউয়াস দিতে চাও একবারে। অথবা আরেকটা উপায় কি আছে, আরেকটা উপায় হচ্ছে আমি চাইলে কন্টিনিউয়াস দিবই না, আমি দিব হচ্ছে এরকম, 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 পুরাটা জুড়ে এরকম দিয়ে দেবো। মানে একটু ওয়েল দিলাম খালি রাখলাম, একটু ওয়েল দিলাম খালি রাখলাম, এরকম। আর যদি কন্টিনিউয়াস দিতে চাই তাহলে দিব কেমনে, তাহলে দিব হচ্ছে এরকম, এই 47% কন্টিনিউয়াস। আর যদি তোমার এমন হইতো বাই চান্স ধরো তুমি ক্যাপাসিটি বের করছো, বের করে দেখছো তোমার শেয়ার ফ্লোর সমানই ক্যাপাসিটি, তাহলে তোমার 100% কিন্তু কন্টিনিউয়াস ওয়েল্ডিং লাগতো, সেক্ষেত্রে তুমি হচ্ছে এরকম দিতা, পুরাটাই দিতা। বুঝা গেছে? এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো এখন আসো, তাহলে 47% কন্টিনিউয়াস ওয়েল্ড। এখন আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি এভাবে তুমি চাইলে লিখে দিতে পারো, বুঝছো। জনসনের বইয়ের এক্সাম্পলে এভাবে রেখে দিছে, এত পার্সেন্ট দেওয়া লাগবে, বাস ডান। বাট আমরা চাচ্ছি আরেকটু ডিটেলসে শিখতে। তোমাদের ম্যানুয়ালও আরেকটু এটা একটু ডিটেলসে বলা আছে যে ফিলেট ইন্টারমিটেন্ট ফিলেট ওয়েল্ড ইউজ করতে হবে। তো ইন্টারমিডিয়েট মানে কি, আমি যেটা দেখাইলাম যে এখানে একটু দিব, এখানে আরেকটু দিব, আরেকটু দিব, এরকম মানে একটু একটু করে দিয়ে যাবো। তো এটা যদি করি, তখন দেখো কি বলছে, এটা এআইএসসি কোড থেকে আমি এটা কপি করছি। তো দেখো কি বলছে, বলছে দা লেন্থ অফ এনি সেগমেন্ট অফ ইন্টারমিটেন্ট ফিলেট ওয়েল্ডিং shall be not less than 4 times the weld size with a minimum of half inch. That means তোমার এই যে তুমি সাইজটা দিবা এরকম, তুমি যেখানে দিতে যাচ্ছ ইন্টারমিটেন্ট ওয়েল্ডিং, দ্যাট মিনস হচ্ছে এটা, এখানে একটু দিবা, এখানে একটু দিবা, এখানে একটু দিবা, এরকম। তো এদের যে সাইজ, এই যে এটার যে এখান থেকে এই পর্যন্ত সাইজ, এদের সাইজটা হইতে হবে 4 টাইমস দা, দেখো বলছে এদের এই সাইজটা হইতে হবে শ্যাল নট বি লেস দেন 4 টাইমস দা ওয়েল্ড সাইজ। তার মানে ওয়েল্ডের সাইজ যা দিছ, যদি হয় ওয়েল্ডের সাইজ যদি হয় তাহলে এর 4 গুণের কম হওয়া যাবে না, আবার 1.5 ইঞ্চি থেকেও কম হওয়া যাবে না। তাহলে তুমি দিছো কত, 3/16, 3/16। তাহলে 3/16 কে তুমি যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কত আসে, তাহলে আসে হচ্ছে 0.75। আর আরেকটা লিমিট কত, 1.5 ইঞ্চি, 1.5। তাহলে অবশ্যই 1.5টা বেশি। তাহলে আমি এই সাইজ গুলো কত দিব, 1.5 ইঞ্চি করে দিব। এটা বোঝা গেছে আমাদের। এই সাইজের লিমিটটা হচ্ছে দুইটা লিমিট, একটা লিমিট হচ্ছে
4 টাইমস অফ ওয়েল্ডের সাইজ মানে 3/16। এটা করলে তুমি পাবা 0.75, যেটা অবশ্যই 1.5 থেকে কম। তাহলে আমি 1.5ই দিব হচ্ছে আমার লেন্থ। তাহলে লেন্থ যদি আমি 1.5 দেই আর আমার ক্যাপাসিটি আছে কত দেখো, 6.75 কিপ পার ইঞ্চ, তার মানে পার ইঞ্চিতে তার ক্যাপাসিটি হচ্ছে 6.75। তাহলে 1.5 ইঞ্চিতে কত, জাস্ট গুণ করলে হয়ে যাবে না? 6.75 হচ্ছে 1 ইঞ্চিতে ক্যাপাসিটি, 1.5 দিয়ে মাল্টিপ্লাই করলে যেহেতু প্রত্যেকটার সাইজ 1.5 ইঞ্চি করে, তাহলে তার টোটাল ক্যাপাসিটি হচ্ছে 10.125 কিপস। তো এই হচ্ছে তোমার, এটা কার জন্য, এটা হচ্ছে একটা লাল দাগের জন্য। এই যে দেখো লাল দাগটা আমি দেখাইছি এখানে, এই যে লাল দাগ মানে হচ্ছে এটা একটা পার্ট, এটা আরেকটা পার্ট ওয়েল্ডিং এর। তো ওই ওয়েল্ডের একটা পার্টের জন্য দেখো, একটা পার্টের জন্য তার ক্যাপাসিটি হচ্ছে 10.125। আমার টোটাল তাইলে হচ্ছে ক্যাপাসিটি লাগে হচ্ছে 3.125। তাইলে আমি এটাকে কত ইঞ্চি স্পেসিং পর পর দিতে পারবো? 3.158 কে দিয়ে ভাগ যদি করে দিই, তাহলে পাই হচ্ছে 3.2 ইঞ্চ। দ্যাট মিনস তোমার এটা পুরোপুরি দেওয়ার দরকার নাই, তুমি এটা একটু দিবা, পরে 3.2 ইঞ্চি পর আবার দিবা, 3.2 ইঞ্চি পর আবার দিবা, ঠিক আছে? এটা বলে পিচ। পিচ মানে হচ্ছে যে একটা দাগের, এই যে দেখো একটা ওয়েল্ডের 1.5 ইঞ্চি ওয়েল্ডের সেন্টার থেকে আরেকটা 1.5 ইঞ্চি ওয়েল্ডের সেন্টার পর্যন্ত ডিস্টেন্স। এটা হচ্ছে তোমার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স এই দুইটার। এটা হচ্ছে 3.2 ইঞ্চ। তাহলে ক্যালকুলেট করে পাইছি 3.2 ইঞ্চ। বাট তুমি যখন এটা মানে ফিল্ডে জোড়া লাগাইতে যাবা, বা যারা লাগাবে এভাবে ওয়েল্ডিং করবে, ওদের কিন্তু ওই 3.2 ইঞ্চি ওরা দিতে পারবে না। তো ওদের কি দিতে হবে, ওদের একটা রাউন্ডিং করে দিতে হবে। আর রাউন্ডিং তুমি অবশ্যই লোয়ার রাউন্ডিং করবা, কারণ স্পেসিং কম দিলে ক্যাপাসিটি বাড়ে। তো আমরা লোয়ার রাউন্ডিং করলে সেফ থাকবো। তাহলে 3/16 ইঞ্চি 1.5 ইঞ্চি সেগমেন্টে @3 ইঞ্চি পিচ, মানে 3 ইঞ্চি পর পর দিব। আর ইলেকট্রোডটা কি দিব, E70 ইলেকট্রোড দিব। ওকে, ডান। স্যার 10.125 যেটা ছিল কিপস, এটা কি স্যার এই যে চারটা সেগমেন্ট যে লাল লাল যেগুলো চারটা সেগমেন্ট চারটার মিলায় না স্ট্রেন্থটা? না, 10.125 যেটা ছিল এটা হচ্ছে তোমার নমিনাল স্ট্রেংথ একটা সেগমেন্টের, ঠিক আছে? মানে এই যে একটা লাল অংশের। একটা লাল অংশ, যে 1.5 ইঞ্চি 6.75 দিছো না তুমি, এই যে দেখো ওয়ান পয়েন্ট হ্যাঁ ফাইভ কি, তার হচ্ছে লেন্থ, একটা সেগমেন্টের লেন্থ হচ্ছে 1.5 ইঞ্চি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আর এটাকে সিক্স আবার পয়েন্ট ভাগ সেভেন ফাইভ কি, দিলাম কেন? বুঝি এটা না ভাগ এটা। দিলাম কারণ হচ্ছে শিয়ার ফ্লো। এই শিয়ার ফ্লোটা হচ্ছে পার ইঞ্চিতে তোমার কত, ও হ্যাঁ হ্যাঁ, পার ইঞ্চিতে দেখছো? ছিল। বুঝছি, বুঝছি। হ্যাঁ, শিয়ার ফ্লোটা পার ইঞ্চিতে ছিল কত দেখো, 3.158, ঠিক আছে? জি স্যার। তো এটা ভাগ দিছে এই জন্য। তো এটা ভাগ দিলে আমি বুঝতে পারবো আমি কত স্পেসিং পর পর লাগবে। ওই যে হুম। তোমরা রড বের করার সময় পড়ছো না, এস রিকোয়ার্ড বাই এস প্রোভাইডেড, এগুলা ইন্টু 12 ইঞ্চি। জি স্যার, বুঝছি। এটা ওইটা এই আইডেন্টিক্যালি অনেকটা। তো এরকম, তাহলে শেয়ার ফ্লো আমার ক্যাপাসিটি লাগে এতটুক, আছে এতটুক, তাহলে আমি ভাগ দিলে আমি সেম পাচ্ছি। বাট যদি এমন হইতো ধরো তোমার ক্যাপাসিটি অনেক কম, ধরো 10.125 না হয়ে তোমার ক্যাপাসিটি ধরো হয়ে গেছে 3.158, সেক্ষেত্রে তুমি ম্যাক্সিমাম পিচ কত দিতে পারতা, 1 ইঞ্চি, তাই না? জি স্যার। তার মানে কি, তার মানে অনেক কাছাকাছি দেওয়া লাগতো। আবার যদি ধরো তোমার ক্যাপাসিটি মানে একটা পার্টে, এই একটা লাল অংশের ক্যাপাসিটি ধরো তোমার অনেক কম, ধরো 1 ইঞ্চি, তাহলে 1/3 হয়ে যেত 0.33। তার মানে তোমার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স লাগতো 0.33, দ্যাট মিনস তোমার কন্টিনিউয়াস ওয়েল দেওয়া লাগতো, তাই না? তার মানে তোমার এখানে উপরে যেটা দিছি এটা হচ্ছে তোমার নমিনাল স্ট্রেন। এই স্ট্রেন যত বেশি হবে তুমি তত বেশি স্পেসিং পর পর দিতে পারবা এটাকে। আর এই স্ট্রেন যত কম হবে তোমার স্পেসিং তত করতে হবে, কমাইতে হবে, বুঝছি? জি স্যার। ওকে, এটা আমাদের ক্লিয়ার। তো এখন আসো আমরা আরেকটা দেখি, আরেকটা কি বলছে, এআইএসসি কোডে একটা জিনিস বলা আছে দেখো, এই ফ্লেঞ্চ টু ওয়েব কানেকশনে আমরা তো স্পেসিং পাইছি এত, বাট এটার একটা ম্যাক্সিমাম লিমিট আছে, যে এই লিমিটের বেশি তুমি স্পেসিং দিতে পারবা না। তোমার ক্যাপাসিটি যাই আসুক, ধরো তোমার ক্যাপাসিটি অনেক বেশি, ধরো এই ক্যাপাসিটি হয়ে গেছে তোমার 30, তাহলে তুমি স্পেসিং দিয়ে ফেলতেছো প্রায় 10 ইঞ্চি। সেক্ষেত্রে কিন্তু তুমি ম্যাক্সিমাম স্পেসিং এর জন্য এআইএসসি আমাদেরকে কিছু লিমিটেশন দিয়ে দিছে। এখন এই লিমিটেশন নিয়ে কিছু কথা আছে তোমাদের ল্যাব ম্যানুয়ালে। এইখানে বলা আছে টিটা হবে TF, মানে ফ্লেঞ্জের টি। বাট এটা কিন্তু কোডে কি বলা আছে দেখো, কোডে বলা আছে where a component of a built up compression member consists of an outside plate, the maximum spacing shall not exceed the thickness of the thinner outside plate times 0.75 root over E by FY, not 12 ইঞ্চ। মানে 12 ইঞ্চ আর তোমার থিনার প্লেটটা যেটা, তুমি দুইটা প্লেট জয়েন দিচ্ছ, এর মধ্যে যেটা সবচেয়ে পাতলা, আমাদের জন্য পাতলা কোনটা, ফ্রেঞ্চ নাকি ওয়েব? ওয়েব পাতলা।
তাহলে আমরা কি করব, আমরা এটাকে ওয়েবের থিকনেস দিয়ে মাল্টিপ্লাই করবো, বাট তোমার ওখানে কিন্তু ফ্লেঞ্জের থিকনেস দিয়ে মাল্টিপ্লাই করা, এটা তোমার ম্যানুয়ালে মোস্ট প্রবাবলি ম্যানুয়ালটাই ভুল। কারণ সলমনের যে বই, এটা হচ্ছে স্টিল স্ট্রাকচার, তোমার এই স্টিল স্ট্রাকচার ডিজাইন এন্ড বিহেভিয়ার, এটা হচ্ছে চার্লস জি সলমন আর জন জনসন, এই দুইজনের বই। তো ওইটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মানে রিনাউন্ড একটা বই। তো ওই বইতে কিন্তু সুন্দর মতো এটা কিন্তু ক্যালকুলেশন যখন করছে ওরা, ওরা কিন্তু এখানে টিটা ধরছে কিন্তু তোমার ওয়েবের থিকনেস, মানে যেটা হচ্ছে থিন, থিনার পার্ট যেটা। তাহলে ফ্লেঞ্জার ওয়েবের মধ্যে আমার তো পাতলা, তো থিন পার্ট হচ্ছে আমার ওই ওয়েবের থিকনেস। তো ওরা কিন্তু ওয়েবের থিকনেস ধরেই করছে। তো আমি এই ডিসক্রিপেন্সি দেখার পরে কোডের কাছে গেছি, এএসসি কোড, কোড বলতেছে যে থিনার আউটসাইড প্লেট, তার মানে তোমার দুইটা প্লেটের মধ্যে যেটা সবচেয়ে পাতলা থাকবে সেটার থিকনেস দিয়ে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে। তো এটা তোমরা ম্যানুয়ালি একটু ঠিক করে নিও। তাহলে স্পেসিং লেস ইকুয়াল টু 0.75 টি রুট ওভার ই বাই এফ ওয়াই, তাহলে টিটা কত ধরছি 5/16। এটা করলে আমি পাচ্ছি হচ্ছে 6.6 ইঞ্চ। আর তুমি ম্যানুয়ালে যদি তুমি এখানে 1.5 ইঞ্চি ধরো, মানে তোমার হচ্ছে ফ্লেঞ্জের যে থিকনেস সেটা ধরো, তাহলে কিন্তু তোমার এটা তুমি 12-র চেয়ে অনেক বেশি পাবা, যেটা আসলে মানে অনেকটাই হওয়ার কথা না আর কি। কারণ 12 ইঞ্চি থেকেও বেশি, মানে 12 ইঞ্চি হচ্ছে ম্যাক্সিমাম লিমিট, এর থেকেও বেশি তুমি এই ক্রাইটেরিয়া পাওয়ার কথা না প্লেটের থিকনেস থেকে। তো আমার কাছে মনে হয়েছে যে সলমনের যে রিজনিংটা এটাই কারেক্ট। তো তোমরা এক্সামে আসলে এটাই করবা। তো 0.75 টি, তাহলে টি এর ভ্যালু দিবা হচ্ছে 5/16 ইঞ্চ। 5/16 কোথেকে আসলো, আমাদের থিনার পার্ট, এই যে ফ্লেঞ্জ আর ওয়েবের মধ্যে যেটা পাতলা, এটা হচ্ছে 5/16 হচ্ছে ওয়েবের থিকনেস, রুট ওভার ই বাই এফ ওয়াই। ই এর মান 29,000, এফ ওয়াই এর মান 3.6, এটা যদি করো 6.6 পাবা। কিন্তু আমরা স্পেসিং কত দিচ্ছি, আমরা সেন্টার টু সেন্টার স্পেসিং দিচ্ছি হচ্ছে কত, 3 ইঞ্চি দিচ্ছি হচ্ছে সেন্টার টু সেন্টার, তাই না? তাহলে আমাদের ক্লিয়ার স্পেসিং কত, 3 - এখান থেকে হাফ, এখান থেকে হাফ, মানে 3 - 1.5, তাই না? তাহলে আমাদের ক্লিয়ার স্পেসিং হচ্ছে 1.5 ইঞ্চি, যেটা কিন্তু 6.6 থেকে অনেক কম, তাই না? তাই তো। তো এই যদি হয় কম, তাহলে কিন্তু আমরা ওইটাই দিব, মানে আমরা 3 ইঞ্চি সেন্টার টু সেন্টার স্পেসিং দিব। আমাদের আর 6.6 এর ক্রাইটেরিয়া কিন্তু আমাদের গাবার্ন করলো, বাট এটা কিন্তু আমাদের চেক দিতে হবে। আর এটা যদি 6.6 থেকে বড় আসতো, তাহলে আমি অবশ্যই 12 নিতাম। এটা আমার ক্যালকুলেশনের উপরে যেটা আসে। এখন আসো তোমার ম্যানুয়ালে, এটা আমি ম্যানুয়াল থেকে নিছি, এই পার্ট, এই উপরের ছবিটা ম্যানুয়াল থেকে নিছি। এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে আচ্ছা আমরা তো 223.4 কিপ দিয়ে একটা ডিজাইন করে ফেলছি। এখন কি হবে, এখন তো তোমার ডিজাইন করে ফেলছি 223, বাট সব জায়গায় তো 223 নাই, কিছু জায়গায় তো 223-এর চেয়ে কম আছে অনেক। তো ওইসব ক্ষেত্রে আমি কি করবো, ওইসব ক্ষেত্রে কি আমি এই সেম ওয়েল্ডিং দিব, তাহলে তো আমার জন্য লস হচ্ছে। এর জন্য এরা যেটা করছে, এরা তিনটা ক্রাইটেরিয়া চেক করছে, যেখানে এই ক্রাইটেরিয়াটা জীবনও গাবান করবে না। এই যে 12 ইঞ্চি থেকে আরো 1.5 ইঞ্চি বাড়ায় তুমি দিবা, এই পরিমাণ শেয়ার, এত কম শেয়ার ফোর্স তোমার কখনোই আসবে না। সো এই ক্রাইটেরিয়াটা আমি তোমাদের এই ক্লাসের জন্য বাদ দিছি, আমি জাস্ট একটার জন্য চেক করবো, তুমি চাইলে 13.5 ইঞ্চির জন্য চেক করে দেখতে পারো। ঠিক আছে, মানে 12 ইঞ্চি ধরছে আর 1.5 ইঞ্চি ধরছে তোমার, যেহেতু সেন্টার টু সেন্টার আর ক্লিয়ার স্পেসিং, এর জন্য 1.5 ইঞ্চি যোগ করে দিছে। এটা ক্লিয়ার স্পেসিং, তাহলে সেন্টার টু সেন্টার স্পেসিং কত হবে, 12 + 1.5। আমি যেহেতু 3 থেকে 1.5 বাদ দিয়ে সেন্টার টু সেন্টারে নিয়েছিলাম, সরি ক্লিয়ার স্পেসিং নিয়েছিলাম। এখানে দেখো, এখানে দেখো লাল একটা লাল 1.5 আর একটা লাল 1.5, তাহলে একটা সেন্টার থেকে একটা সেন্টার কত 1.5 ইঞ্চি কম হবে। তাহলে 3 থেকে 1.5 বাদ দিয়ে আমি ক্লিয়ার স্পেসিং বের করেছিলাম 1.5 ইঞ্চি। বাট এরা যাচ্ছে হচ্ছে ক্লিয়ার স্পেসিং রাখবে 12 ইঞ্চি, মানে এটার ম্যাক্সিমাম ক্রাইটেরিয়া যেটা এটা। বাট ওদের ক্যালকুলেশনে কিন্তু এটা 6.6 থেকে অনেক বেশি আসছিল, তাই ওদের জন্য 12 ইঞ্চিটাই গাবার্ন করছিল ম্যাক্সিমাম স্পেসিং। তো ওরা চাচ্ছে ওই 12 ইঞ্চির সাথে, যেহেতু সেন্টার টু সেন্টার 12, আমি এর সাথে আরো 1.5 যোগ করলে আমি পাবো কি, আমি পাবো সেন্টার, ইয়া 12 যেহেতু ক্লিয়ার স্প্যান মানে ক্লিয়ার স্পেসিং, তাহলে এর সাথে আরো 1.5 যোগ করলে আমি পাবো কি, আমি পাবো হচ্ছে সেন্টার টু সেন্টার স্পেসিং। এই জন্য ওরা 13.5 ইঞ্চি দিচ্ছে, বাট 13.5 ইঞ্চি দিয়ে ওরা দেখছে এটা অনেক কম আসে। এটাই আসার কথা, আমরা যেহেতু রিজনেবলি ম্যাথটা করছি কারেক্ট ওয়েতে, তো আমাদের জন্য এটা চেক করার কোনো দরকার নেই, কারণ আমরা বুঝতে আছি যে এটা অনেক কম হবে। এরা আরেকটা অপশন ইউজ করছে, এরা চাইছে যে 5 ইঞ্চির জন্য দিয়ে দেখি, 5 ইঞ্চি স্পেসিং এর জন্য দিয়ে দেখি আমার শিয়ার ফোর্স কত আসে। যদি দেখি আমার শিয়ার ফোর্স ডায়াগ্রামে 5 ইঞ্চির জন্য শিয়ার ফোর্স আমি অ্যালাউ করতে পারি, শিয়ার ফ্লো ট্রান্সফার, তাইলে আমি হচ্ছে 5 ইঞ্চি স্পেসিং এও কিছু জায়গায় দিব। তো আসো আমি দেখি কি হয়। ম্যাক্সিমাম পিচ কত, ম্যাক্সিমাম পিচের ফর্মুলা হচ্ছে উপরে নমিনাল, নিচে হচ্ছে শিয়ার ফ্লো। তাহলে এটা যদি করি নমিনাল, তো নমিনাল তুমি জানো BQ/I, আর শিয়ার, সরি নমিনাল তো তুমি জানো কত 10.125, আর শিয়ার ফ্লো ইকুয়েশন কত VQ/I। আর ম্যাক্সিমাম স্পেসিং এর ভ্যালু এখানে দিবা হচ্ছে 5, এই 5 5 ইঞ্চিটা তুমি এখানে বসাবা।
বসে যদি দুই পাশে ইকুয়েট করো তুমি এই ফর্মুলা পাবা। ভি কিউ বাই আই কে এই পাশে নিবা, নিলে তুমি পাবা হচ্ছে এটা। তো এটাতে তুমি সলভ করলে ভি কিউ, সরি, ভি ইউ আসে হচ্ছে তোমার 143.2 কিপস। এখন তুমি যাবা হচ্ছে কোথায়, তুমি যাবা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রামে। তো তোমার শিয়ার ফোর্স ডায়াগ্রামে দেখো অনেক বেশি ছিল, বাড়তে বাড়তে আস্তে আস্তে কমতেছে। তো কমার জায়গায় দেখো 143টা কোথায় আছে, 143 আছে হচ্ছে বাম সাইড থেকে 18.46 ফিট দূরে। এটা কেমনে আসলো? এটা আসলো যে তোমরা শেয়ার ফোর্সের প্রত্যেকটা সেকশনে বের করছো, কেমনে বের করে? এই ঢালটা কত, এই ঢালটা আমার এই ছবির জন্য 4.34, তোমার জন্য আলাদা হইতে পারে। তো এটা ইকুয়েট করে, এই দুই পাশে ইকুয়েট করে আমি পাইছি কত, এই এত এক্স ইকুয়াল টু 143, এক্স এর মান তাহলে পাইছি হচ্ছে 18.46 ফিট। তার মানে 18 ফিট দূরে থেকে আমি চাইলে ইয়া দিতে পারবো, মানে 18 ফিট পর্যন্ত আমার দিতে হবে কি 3 ইঞ্চি করে। 3 ইঞ্চি করে, গুড। তাহলে 18-র পর থেকে দিতে হবে কত, 5 ইঞ্চি দিলেও আমার 5 ইঞ্চি। সমস্যা নেই। হ্যাঁ, তাহলে ওরা যেটা করছে, ওরা হচ্ছে এক সাইড থেকে এই পর্যন্ত 18 ফিট 6 ইঞ্চি পর্যন্ত দিচ্ছে, 18.46। তো তো ও 18.5 ফিট ধরছে, মানে 18.5 ফিট মানে হচ্ছে 18 ফিট 6 ইঞ্চি। তো 18 ফিট 6 ইঞ্চি পর্যন্ত সে দিছে হচ্ছে এই 3 ইঞ্চি পর পর। তো 18 ফিট 6কে আবার 3 দিয়ে ভাগ করছে, করে 74 স্পেস বের করছে, 74টা এরকম অংশ লাগে। আর এরপরে যে বাকি যে পার্টটা ছিল সেন্টার থেকে এই পর্যন্ত মানে আমরা কিন্তু অর্ধেক ডিজাইন দেখাচ্ছি, মানে 60 ফিট ছিল টোটাল, তাহলে আমি 30 ফিটের জন্য দেখাচ্ছি, তোমরাও তাই দেখাবো, অর্ধেক দেখাবা তোমার ইয়াতে যত অর্ধেক যততে আসে। তো বাকিটুকুর জন্য সে 5 ইঞ্চি ইউজ করছে। তো এরকম দেখা, এই ছবিটা তোমরা দেখাবা রিপোর্টে, আর সাথে এই ক্রস সেকশনটা দেখাই দিবে, অর্ধেকের ক্রস সেকশন। ঠিক আছে, ওকে, এটা ডান। এখন আসো এরপরের ছবি। এখন এটা তো তুমি এইভাবে ছবিতে দেখাইলা, আর তুমি যদি আরো ডিটেলসে দেখাইতে চাও তুমি কিন্তু এরকম দেখাইতে পারো। এই যে দেখো, এই ছবিটা একটু খেয়াল করো। আমরা যে এখানে একটা পার্সেন্টেজ বের করছিলাম 47%, আমরা চাইলে কিন্তু এটা এইভাবে লিখে দিতে পারি। এই যে ওয়েলটা দিয়ে, এই যে দেখো নিচে ফ্রেঞ্চ টু ওয়েব কানেকশন পার্সেন্ট 5/16 কন্টিনিউয়াস ওয়েল রিকোয়ার্ড। তার মানে এখান থেকে এই পর্যন্ত দিব। এখানে লাইনে আমি লিখে দিব যে 26, এইখানে লিখে দিব যে ধরো আমি ক্যালকুলেশন করে পাইছি 38 বা 41, যত পার্সেন্টই পাই, ধরো আমি পাইছি এখানে 26, তার মানে আমি বলবো যে এইখান থেকে এই পর্যন্ত এই দুইটা স্টিফেনের মধ্যে 26% কন্টিনিউয়াস ওয়েল দেওয়া লাগবে। এখন বাকিটা ডিজাইনারের উপরে, ডিজাইনার কি 100% দিবে না 26% দিবে, ও এটা ওর ইচ্ছা। বাট আমি ডিজাইনের সময় এখানে লিখে দিব জাস্ট যে এত ইঞ্চি লাগবে। কারণ এখানে যেটা দিছে, মানে এই ছবিটা যে আঁকছে ওরা, মানে ম্যানুয়ালে যে এই ছবিটা আঁকছে, তুমি এভাবে দিতে পারো, বাট এটা কিন্তু মানে ছবিটা ডিটেলস আঁকতে গেলে তোমার জন্য সমস্যা হবে। কি কি সমস্যা হবে? এখানে মাঝে মাঝে ইন্টারমিডিয়েট স্টিফেনার থাকবে, তাই তো, আবার বিয়ারিং স্টিফেনার থাকবে, অনেক কিছু থাকবে। তো ওখানে কোনটার পরে কোনটা স্পেসিং তুমি আসলে আলাদা করবে, এটা তুমি এত ইজিলি ক্যালকুলেট করতে পারবে না। তো এই জন্য যেটা হয়, ডিজাইনের সময় এরা, এটা একটা প্রফেশনাল ডিজাইন ড্রয়িং জনসনের বইয়ের, তো এখানে এরা হচ্ছে এইভাবে ডিজাইন করে দেয় যে এই দুইটা স্টিফেনের মাঝে আমার মিনিমাম লাগবে হচ্ছে 41% কন্টিনিউয়াস ওয়েল্ডিং। এখন তোমার ইচ্ছা, তুমি 41% দিবা না এর মধ্যে, নাকি কত পার্সেন্ট দিবা, এটা হচ্ছে ডিজাইনারের উপরে, সরি, ম্যানুফ্যাকচারারের উপরে। ম্যানুফ্যাকচারার যদি চায় 100% দিবে, সে দিতে পারে, বাট আমি হচ্ছে এইভাবে ডিফাইন করে দিব। এটা হচ্ছে একটা ড্রয়িং, তোমরা চাইলে এইভাবে ডিটেলিংটা দেখাতে পারো এই স্যার ছবিটার মতো। আমি স্যার স্লাইডে কত এটা দিয়ে দিচ্ছি। পার্সেন্ট, স্যার কত পার্সেন্ট এগুলো স্যার? এটা কোত্থেকে পাইছে ভ্যালুটা? মানে আমি তো একটা এই যে ভ্যালু বের করতে পারবো, বাট বাকিগুলা এই যে কোত্থেকে? 47%, ও এটা অনেক ডিটেলসে করছে, বুঝছো? হ্যাঁ মানে তাই তো এটাকে বলি, তারা অনেকগুলো, প্রত্যেকটা প্রত্যেকটার বের ক্রস করছে। সেকশনে, প্রত্যেকটা ক্রস সেকশনে তারা বের করছে, মানে এই দুইটা স্টিফেনের মধ্যে বের করছে এটা, এই দুইটা স্টিফেনের মধ্যে বের করছে এটা। কারণ খেয়াল জি করো স্যার। তো, এই কর্নার থেকে আস্তে আস্তে ভিতর দিকে কিন্তু পার্সেন্টেজ কমে যাচ্ছে, খেয়াল করছো? জি এই যে স্যার। এখানে 38 আস্তে আস্তে কমতেছে না? জি স্যার। এখানে যেহেতু শেয়ার ফোর্স বেশি, তাহলে এখানে বেশি হয়েছে, বাট এখান থেকে কিন্তু আস্তে আস্তে কমতেছে। দ্যাট মিনস তুমি চাইলে তোমার কর্নারে যে শেয়ার ফোর্সটা আছে মানে 47%, তুমি চাইলে বলে দিতে পারো যে 47%ই আসলে আমার লাগবে, তুমি প্রত্যেকটাতেই 47% দেখাইতে পারো। ঠিক আছে, জি স্যার। কারণ কারণ কোডে বলা আছে যদি পুরাটাই কন্টিনিউয়াস দিয়ে দিই তাও কোনো লস নাই আমার, তো বাকিটা আমাদের ইচ্ছা। তো এটা হচ্ছে একটা, আর এটা হচ্ছে এই ছবিটা। তো তোমরা দুইটা ছবি দেখাও, এই ছবিটাও দেখাও, আবার এই ছবিটাও রিপোর্টে দেখাও, যে ইন্টারমিডিয়েট দিলে কত আসে আর কন্টিনিউয়াস দিলে কত পার্সেন্ট করে দেওয়া যায়। ঠিক আছে, ওকে, স্যার তোমাদের ইন্টার এইটুকু কমপ্লিট। ইন্টারমিডিয়েট দিলে কি তাহলে প্রত্যেকটা বের করতে হবে আলাদা কত পার্সেন্ট? না, ইন্টারমিডিয়েট দিলে জাস্ট একটা দেখাই দিবা, জাস্ট এরকম। তুমি জাস্ট একটা বের করলা, তোমার ধরো যে 5 ইঞ্চি তুমি আরবিটারিলি চুজ করলা, ঠিক আছে, তোমার যদি এটা 3 ইঞ্চি আসছে আমার জন্য, তুমি যদি হ্যাঁ। ক্যালকুলেট করে 3 ইঞ্চি না পাই, ধরো তুমি 5 ইঞ্চি পাও, তখন তুমি 7 ইঞ্চিতে একটা ট্রায়াল দিলা,
জি স্যার। দিয়ে দেখলা 7 ইঞ্চির জন্য কত আছে। মানে তোমার জন্য ভ্যারি করবে, বাট তুমি চাইও দুইটা ভেরিয়েশন রাখতে, বুঝছো? মানে 3 ইঞ্চি আর 5 ইঞ্চি যেমন আমি রাখছি, তোমার যদি 7 আসে তাহলে তুমি 7 আর 9 রাখবা, অথবা 5 আর 7 রাখবে, এরকম, বুঝছো? জি স্যার, বুঝছি। তো এরকম দুইটা ভেরিয়েশনে তুমি রিপোর্টটা লিখবা আর কি। তো এটা আমাদের কি ছিল? এটা ছিল আমাদের ফ্রেঞ্চ টু ওয়েব কানেকশন। তারপরে আসলে আমরা যাই হচ্ছে ইন্টারমিডিয়েট স্টিফেনার টু ওয়েব কানেকশন। এখন ইন্টারমিডিয়েট স্টিফেনারের সাথে ওয়েবকে জোড়া দিতে হবে, এই হচ্ছে এখনের উদ্দেশ্য। তো এটার জন্য অনেক বই অনেক ধরনের আছে। আমি একটা বই থেকে দেখো এখানে লিখছি, তুলসী আর কি, ছবি তুলে দেওয়া। তো দেখো কানেকশন টু ওয়েব কি বলছে, হোয়েন টেনশন অ্যাকশন ইজ ইউজড। এখন কথা হচ্ছে এই ডিজাইনটা আমরা কেন করবো ইন্টারমিডিয়েট স্টিফেনারের? আমি কানেকশন ডিজাইনটা কেন করতেছি, ওয়েল্ডিংটা কেন লাগবে? লাগবে এই জন্য, ইন্টারমিডিয়েট স্টিফেনার কিন্তু তোমার কনসেন্ট্রেটেড ফোর্স নিবে না। খেয়াল করছো তোমরা যখন কনসেন্ট্রেটেড ফোর্সের জন্য, কনসেন্ট্রেটেড ফোর্স যে সকল জায়গায় ছিল ওই সকল জায়গায় তুমি যখন বসাইছো, এই ছবিতে দেখো, এখানে কনসেন্ট্রেটেড ফোর্স ছিল, এখানে ছিল, তাই তো? এখানে ছিল। তাহলে এই জায়গাগুলোতে তুমি কি বসাইছো? বিয়ারিং স্টিফেনার, তাই না? বাট বাকি যে জায়গাগুলো ছিল এগুলো তুমি কিন্তু ইন্টারমিডিয়েট স্টিফেনার বসাইছো। তার মানে ইন্টারমিডিয়েট স্টিফেনার কিন্তু আমাকে শুধুমাত্র টেনশন ফিল্ড অ্যাকশনের জন্যই কাজে দিচ্ছে। আমি যদি টেনশন ফিল্ড অ্যাকশনে যাই, এই যে দেখো, ইন্টারমিডিয়েট স্টিফেনারটা আমি কিন্তু শুধুমাত্র টেনশন ফিল্ড অ্যাকশন ডেভেলপ করার জন্যই ইউজ করছিলাম। বাট যেখানে কনসেন্ট্রেটেড লোড ছিল ওখানে কিন্তু আমি বিয়ারিং স্টিফেনার দিয়ে দিছি। তাহলে আমার জন্য যেটা হয়েছে, আমার এখানে দেখো তো টেনশন ফিল্ড অ্যাকশনটা কাজ করতেছে কোন বরাবর? এটা 1/3 বরাবর উপরের দিকে বেশি কাজে দিবে। এই যে ফোর্সটা আসতেছে পিএস, এটা হচ্ছে টেনশন ফিল্ড অ্যাকশনের জন্য, তার মধ্যে কম্প্রেসিভ ফোর্স। তাহলে এটা বেসলার বলছে, বেসলার এটা রিসার্চার স্ট্রাকচারের। তো বেসলার বলছে যে আমি এই ক্যাপাসিটিটা নিব, মানে এই যে ফোর্সটা আসতেছে, তুমি এই যে দেখো এখান থেকে যে টান দিতেছে, আমি ধরে নিছি এটা এর পুরা ডেপথের 3/1 অংশ বরাবর বেশি কাজ করবে। 3/1 মানে কি? যেরকম দেখাই, এই যে এটা বেসলার বলছে যে এই যে ফোর্সটা হচ্ছে, এই ফোর্সটা এই বরাবর বেশি কাজ করবে। তাহলে তুমি যেহেতু ওয়েল্ডিং দিবা এখানে, তাহলে তোমার হচ্ছে ওয়েল্ডিংটা এই ইন্টারমিডিয়েট স্টিফেনার গুলার হাইটের 3/1 মানে 1/3 বরাবর বেশি দিতে হবে। এই ফোর্সটা তোমার নিতে হবে, বুঝছো? তাহলে 1/3 বরাবর যে ফোর্সটা আসতেছে এখানে কম্প্রেসিভ ফোর্স, অথবা ধরো যে ইয়ার জন্য, এই টেনশন ফিল্ড অ্যাকশনের জন্য যে ফোর্সটা, এই ফোর্সটাকে রেজিস্ট করার জন্য তোমার ইন্টারমিডিয়েট স্টিফেনারের ওয়েল্ডিংটা এডিকুয়েট হইতে হবে। তো আসো আমরা ফিরে যাই আমাদের ওয়েল্ডিং এ। অনেক কিছু পড়াই ফেলছি তোমাদেরকে, দেখো। তাহলে কি বলছে দেখো, এখানে বলছে হোয়েন টেনশন ফিল্ড অ্যাকশন ইজ ইউজ, অবশ্যই ইন্টারমিডিয়েট স্টিফেনারের জন্য আমাদের টেনশন ফিল্ড অ্যাকশন ইউজ করতেই হবে। দ্য ফোর্স পিএস হুইচ ইকুয়ালস দ্য রিকোয়ার্ড এরিয়া এসটি টাইমস দ্য স্টিফেনার ইল্ড স্ট্রেস। মানে ওই স্টিফেনার এরিয়াকে ইল্ডের স্ট্রেস দিয়ে গুণ করে দিলেই তুমি হচ্ছে ওই ফোর্সটা পাবা, টেনশন ফিল্ড অ্যাকশনের জন্য যে ফোর্সটা ইউটিলাইজ হচ্ছে। মাস্ট বি ট্রান্সফার্ড বিটুইন দ্য ওয়েভ এন্ড দ্য স্টিফেনার। এখন স্টিফেনার তো শুধু নিজে একাই ফোর্সটা অ্যাবজর্ব করলে হবে না, এটা কিন্তু ওয়েবের মধ্যেও অ্যাড করে, মানে ট্রান্সফার করে দিতে হবে। তো এটাই বলছে। তাহলে দেখো বেসলার কি বলছে, বেসলার রিকমেন্ডেড দ্য ফোর্স পিএস বি কনসিডার্ড ট্রান্সফার্ড ওভার 1/3 অফ দ্য, এই যে 1/3 অফ দ্য গার্ডার হাইট। On that basis, Besler recommended that intermediate stiffener be designed to provide shear flow. এই ধর আরেকটা শেয়ার ফ্লো আসতেছে, আগের বার শেয়ার ফ্লো কোথেকে আসছিল? ডাইরেক্ট ফোর্স থেকে, যেটা আমরা অলরেডি ফ্যামিলিয়ার, ভিকিউ বাই আই। বাট এটা বেসলার প্রপোজ করছে, এটার সাথে আমরা কিন্তু বেশি ফ্যামিলিয়ার না, বাট এটাই আমরা ইউজ করবো। বেসলার বলছে শেয়ার ফ্লোটা তুমি ধরবা এখন এটা, ইন্টারমিডিয়েট স্টিফেনারের জন্য শেয়ার ফ্লো ধরবা তুমি এই ফর্মুলা অনুযায়ী। তাহলে এই ফর্মুলাতে কি বলছে, এফ এন ভি শেয়ার ফ্লো ইকুয়াল টু 0.045 এইচ ইন্টু রুট ওভার এফ ওয়াই বাই ই। এইচটা কি? এইচ হচ্ছে তোমার ওয়েবের হাইট, আমাদের জন্য 62 ইঞ্চ। আমাদের টোটাল হাইট ছিল 65 ইঞ্চি। দুই পাশে দুইটা 1.5 ইঞ্চির প্লেন যদি বাদ দাও, 1.5 1.5 3, তাহলে আসে হচ্ছে 62 ইঞ্চি। তাহলে আমাদের এইচ হচ্ছে 62 ইঞ্চি, এফ ওয়াই এর মান হচ্ছে 36, আর ই এর মান কত? 29,000। এখন দেখো কি বলছে, ইভেন দো দেয়ার ইজ নো স্পেসিফিক ফোর্স রিকোয়ারমেন্ট ফর কানেক্টিং ইন্টারমিডিয়েট স্টিফেনার্স
except the tension force PS used in AS requirement, the use of ইকুয়েশন 11.10.14, এটা হচ্ছে তোমার জনসনের বই। এই ইকুয়েশনটা হচ্ছে 10.11.10.10.14, এটা হচ্ছে জনসনের বইয়ের ইকুয়েশন এটা। তাহলে এটা অ্যাজ রেকমেন্ডেড বাই বেজলার সিমস অ্যাপ্রোপ্রিয়েট। তো যেহেতু আমার কাছে কোনো গাইডলাইন নাই আপাতত, তো বেজলার যেটা বলতেছে এটাই আমি ওকে ধরে নিব, এটাই গাইডলাইন হিসেবে আমরা ইউজ করবো, যেহেতু এআইএসসি আমাদের কাছে বলে নাই। তো আমরা বেজলারের রিসার্চটা ফলো করে আমরা ও যেটা বলছে এটাই আমরা ধরবো। শেয়ার ফ্লো, তাহলে শেয়ার ফ্লো ক্যালকুলেট করো। আমাদের এক্সাম্পলের জন্য শেয়ার ফ্লো আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি। তাহলে এটা ক্যালকুলেট করে দেখলাম হচ্ছে 3.56539 কিপ পার ইঞ্চি। তো এই শেয়ার ফ্লোটাকে রেজিস্ট করতে হবে কি দিয়ে? ইন টাইম স্টিফেনারের সাথে ওয়েবের যে ওয়েল্ডিং, সেই ওয়েল্ডিং দিয়ে। এখন আসো, তাহলে আমরা ওয়েল্ডিং দেওয়া শুরু করি আগের মতো। যেহেতু ওয়েব আছে, তুমি যার সাথে যাই জোড়া দাও, ওয়েবের থিকনেসটা তোমার কাছে সবচেয়ে কম। তাহলে আমাদের ওয়েবের থিকনেস কত? 5/16, যেটা হচ্ছে 1/4 আর 1/2 এর মাঝামাঝি। তাহলে আমাদের জন্য হচ্ছে এটা আমি মার্ক করে রাখছি। 3/16 হচ্ছে আমাদের মিনিমাম হাইট ওয়েল্ডের। তো আসো, আমি এখন আর তোমার ম্যানুয়ালের মধ্যে চেক দিলাম না, আমি ডিরেক্ট রাপচারের জন্য চেক দিচ্ছি, কারণ আমি ধরে নিছি যে আমি ইল্ডিং এর জন্য ডিজাইন করবো না, আমি কিছু ইল্ডিং এলাও করবো। কারণ মনে আছে আমরা যে ওয়েবের জন্য ওয়েব বাকলিং এলাও করছিলাম, তোমাদের মনে আছে? পোস্ট বাকলিং স্টেজ বের করছিলাম। তো যেহেতু আমি ইয়ার পার্টটা ইউটিলাইজ করতেছি, ধরো যে তোমার, যেহেতু আমি আমার ওয়েবের ওই টেনশন ফিল্ড অ্যাকশন ইউটিলাইজ করতেছি, তার মানে কি টেনশন ফিল্ড অ্যাকশনটা কখন আসে? স্ট্রেনটা যখন আমি বাড়াই নি, তাই তো? তো আমি ধরেই নিছি যে আমি আমার ওয়েবটাই, দেখো টেনশন ফিল্ড অ্যাকশন যখন নিবা তখন ওয়েবের কি অবস্থার ছবিটা একটু দেখো, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা। এই দেখো, তুমি যখন টেনশন ফিল্ড অ্যাকশন নিবা তোমার ওয়েবের অবস্থা অলরেডি খারাপ, ঠিক আছে? এর এখন আর ইল্ডের ক্রাইটেরিয়া এর এখন আর মানা দরকার নেই, কারণ এই অলরেডি পাগল করে গেছে, ঠিক আছে? তো আমি একে একবারে ইল্ড পর্যন্ত না নিয়ে আমি এটা বলবো, ভাই তুমি তো যেহেতু অবস্থা তোমার খারাপ হয়ে গেছে, তুমি হচ্ছে একদম রাপচার পর্যন্ত চলে যাও, ঠিক আছে? এটাই কনভেনশন ডিজাইনের সময়, মানে প্লেট গার্ডারের ওয়েব ডিজাইনের সময় এটাই করা হয়, যে তুমি যেহেতু তুমি ফেল করে গেছো, তো তোমার আর ইল্ডিং নিয়ে আমি আর কনসার্ন না, আমি এখন কনসার্ন হচ্ছে তুমি একদম ছিঁড়ে যাও কিনা। তো ছিঁড়ার জন্য কি, ছিঁড়ার জন্য হচ্ছে রাপচারের ক্রাইটেরিয়া, তার মানে একটা ক্রাইটেরিয়া চেক দিলেই হবে। তো এটাও তোমার ম্যানুয়ালে কিন্তু ভুল করছে, ম্যানুয়ালে কিন্তু ইল্ডিং ও চেক দিচ্ছে এটার জন্য। তো এটার জন্য ইল্ডিং চেক দেওয়া আসলে শুধু শুধু ক্যাপাসিটি বাড়ানো, ওইটা দরকার নাই, কারণ এটা অলরেডি অবস্থা খারাপ, যেহেতু আমি টেনশন ফিল্ড অ্যাকশন ইউজ করতে গেছি। তো আসো, এই যে আমি কথা বলতে বলতেছি এগুলো কিন্তু খেয়াল রাখো, কারণ এগুলো কিন্তু কোথাও লেখা নাই। পড়ার সময় একটু মনোযোগ দিয়ে দেখবা যে আসলে কোথায় জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, খেয়াল করো এখন। তো আসো, আমরা কোথায় ছিলাম? এখানে। তাহলে আমরা এটা পাইছি, এটা পাইছি। পাওয়ার পরে আমরা এখন কি করব? হুম, হুম, এই যে, তাহলে আমি রাপচারের জন্য এখন ক্রাইটেরিয়া চেক দিচ্ছি। ইল্ড আর এখন চেক দিব না। ইল্ড কেন চেক দিব না তোমাদেরকে বলছি, আর এই লেখাটা আগের লেখা, আগে যেটা লিখছিলাম ওইটাই লেখা আছে। তো তখন ম্যাক্সিমাম ইল্ডের জন্য, রাপচারের জন্য ম্যাক্সিমাম 0.707 FUT বাই FEX, FU এর মান 58। এটা যদি করো তাহলে আগের মতোই, কোনো ক্রাইটেরিয়া চেঞ্জ হয় না, তাহলে 0.183 ইঞ্চি। তো তুমি দুই পাশে ইকুয়েট করে দেখবা 0.05 ইঞ্চি, সেক্ষেত্রে 0.183 তোমার হচ্ছে ইফেক্টিভ সাইজ, তাহলে 0.183 ইফেক্টিভ সাইজ 3/16 ইঞ্চি ওয়েল্ডের জন্য। তাই যদি হয় তাহলে এটা ক্যাপাসিটি বের করো আগের মতো, ক্যাপাসিটি বের করে তুমি পাবা হচ্ছে 5.44। বাট তোমার কত দেওয়া আছে? 3.539, এটা কোথা থেকে আসলো? শেয়ার ফ্লো আগের মতো, আগে VQ/I দিয়ে যেটা করছিলা, এটা এখন তুমি FNV দিয়ে পেয়ে গেছো, FNV দিয়ে পেয়ে গেছো। তো এটা হচ্ছে তোমার শেয়ার ফ্লো। আর ওইটা কি? ওইটা তোমার নমিনাল স্ট্রেংথ, বুঝতেছো? তাহলে নমিনাল স্ট্রেংথ পাইছো এটা, বাট শেয়ার ফ্লো হচ্ছে 3.539। এখন একটা জিনিস খেয়াল করো, 3.539 এটা কয়টার জন্য? এখানে কিন্তু আমি দিছি, তার মানে এটা কিন্তু একটার জন্য, তাই না? এখানে কিন্তু আমি 1 2 দিয়ে কিছু দিয়ে গুণ করিনি, তার মানে আমি একটা সাইডের জন্য বের করছি। এখন খেয়াল করো, এই ছবিতে খেয়াল করো, তুমি যখন এই যে এইটা এখানে বসাইছো, কয়টা পার্ট আছে? একটা, দুইটা ওয়েল্ড, এটা তিন, এটা কত? চার। দেখছো? তার মানে চারটা ওয়েল্ড আছে তোমার কাছে। তুমি নমিনাল ক্যাপাসিটি বের করছো একটার জন্য, তাই না? তাহলে শিয়ার ফ্লোটাও তোমার একটার সাথেই কম্পেয়ার করতে হবে।
তো তুমি যে শেয়ার ফ্লোটা ক্যালকুলেট করে বের করছো, এটা হচ্ছে কয়টার জন্য? চারটার জন্য। এই যে এই চারটার জন্য, এই যে 1 2 3 4, এই যে এই চারটা ওয়েল্ডের জন্য। বাট আমাদের কিন্তু চারটা ওয়েল্ড না, আমাদের ওয়েল্ড কয়টা? সরি, আমাদের কিন্তু চারটা ওয়েল্ড, বাট আমরা ক্যালকুলেট করছি কিন্তু একটা ওয়েল্ডের জন্য। কিন্তু আমি একবার লিখছি। তাহলে তোমার শেয়ার ফ্লোটাকেও 4 দিয়ে ভাগ করে একটার জন্য বের করতে হবে। তাহলে 4 দিয়ে ভাগ করে একটার জন্য তুমি শেয়ার ফ্লো বের করলা 0.885। ওকে, এটা বুঝে গেছি। তাহলে এটা তোমার শেয়ার ফ্লো ডিভাইডেড বাই তোমার নমিনাল স্ট্রেন্থ। এটা যদি তুমি করো, করে তুমি পাইলে হচ্ছে এত, মানে তোমার 17% হচ্ছে ইচ প্যানেল। তার মানে তোমার প্রত্যেক প্যানেলে লাগবে হচ্ছে 17%। আর নমিনাল স্ট্রেন্থ কত? নমিনাল স্ট্রেন্থ তোমার হচ্ছে 15 সরি 1.5। তোমার কি ছিল? 1.5 ছিল তোমার ম্যাক্স মিনিমাম লেন্থ। কত হইতে হবে যে এখানে দেখো, 1. যদি ভুলে যায় থাকো, ওই যে 4 টাইমস ওয়েল সাইজ। ওয়েল সাইজ আমার একই আছে, তার মানে 4 টাইমস করলে আমি 0.75 পাবো, যেটা হচ্ছে আমার 1.5 ইঞ্চি থেকে কম। তার মানে আমি লেন্থ কত নিবো? লেন্থ নিবো হচ্ছে যে, লেন্থটা নিবো হচ্ছে 1.5 ইঞ্চি। তাহলে ফর্মুলাতে আসো, আমি লেন্থ নিছি কত? 1.5 ইঞ্চি। আর এটা কি? এটা হচ্ছে আমার ক্যাপাসিটি, মানে হচ্ছে একটার জন্য ক্যাপাসিটি 5.44। তাহলে টোটাল একটার জন্য আমি পাইছি 8.2 কিপস। তাহলে ম্যাক্সিমাম স্পেসিং কত? 8.2 হচ্ছে আমার ক্যাপাসিটি, ডিভাইডেড বাই শিয়ার ফ্লোর থেকে পাইছি কত? শিয়ার ফ্লো থেকে ফোর্স পাইছি আমি 0.885। তাহলে এটা যদি আমি ভাগ করি, পারলে স্পেসিং কত পাবো? 9 ইঞ্চি। এখন আমি এটা ইল্ডের জন্য করে দেখছিলাম, তুমি যদি ইল্ডের জন্য করো তাহলে তুমি স্পেসিং আরো কম পাবা, তুমি পাবা 7 ইঞ্চি। ঠিক আছে, করে দেখতে পারো। তো 7 ইঞ্চি দেওয়া মানে কি? বেশি কাছাকাছি দেওয়া। ওইটা আরো কম তোমার, মানে ইকোনমিক না, আনইকোনমিক। বাট যেটা হয়, এরপরের পেজে দেখবা একটা সুন্দর আরেকটা লিমিটেশন দিয়ে দিছে। ওই লিমিটেশন যদি ধরো, তাহলে 9 আর 7 কোনোটাই গাবান করবে না, গাবান করবে গিয়ে 5 ইঞ্চি। দেখো ছবিতে, এই যে এআইএসসি 2011 তারা আরেকটা ক্রাইটেরিয়া দিছে। দেখো ক্রাইটেরিয়াতে কি বলছে: bolts connecting stiffeners to the girder web shall be spaced not more than 12 ইঞ্চি on center। এটা হচ্ছে বোল্টের জন্য, যদি তুমি বোল্ট ইউজ করো। বাট আমরা কি, আমাদের জন্য হচ্ছে ফিলেট ওয়েল। তাহলে ওয়েল্ডিং করলে কি হবে? দেখো কি বলছে: ইফ ইন্টারমিটেন্ট ফিলেট ওয়েলস আর ইউজ, the clear distance between welds shall not be more than 16 times the web thickness nor more than 10 ইঞ্চি। তার মানে আমি 10 ইঞ্চি অথবা ওয়েব থিকনেসের 16 গুণ, এর চেয়ে বেশি স্পেসিং তুমি ইন্টারমিডিয়েট স্টিফেনার দিতে পারবে না, ইন্টারমিডিয়েন্ট ফিলেট ওয়েল্ডের দিতে পারবে না। তার মানে কি বলছে? 16 ইন্টু ওয়েবের থিকনেস, তাহলে 16 ইন্টু 5/16 করলে আছে 5 ইঞ্চি। এটা 5 ইঞ্চি অথবা 10 ইঞ্চি, যেটার মধ্যে যেটা কম সেটা। তাহলে 10 ইঞ্চিতে 5 ইঞ্চি কম, তাহলে তোমার আসলে 5 ইঞ্চি দিতে হবে, বুঝছো? তাহলে এই যে, এই হচ্ছে ছবি, ছবিতে দেখো এখানে 5 ইঞ্চি লেখা আছে। এটা হচ্ছে টপ ভিউ, আর এটা হচ্ছে সাইড ভিউ। এটা হচ্ছে তোমার স্টিফেনার, তো স্টিফেনারের সাথে তুমি হচ্ছে এই ওয়েল্ডিংটা দিছো। এটা হচ্ছে টপ ভিউ। তো স্টিভ, মানে ইন্টারমিডিয়েট স্টিফেনার কে, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টিফেনার। এটাতে তুমি কি করতেছো? কানেক্ট করতেছো কার সাথে? ওয়েবের সাথে। তাহলে ওয়েবের সাথে তুমি এটা কানেক্ট করবা, বাট কানেক্ট করার সময় তোমার এই যে ওয়েল্ডিংটা দিবা কোন বরাবর একটু খেয়াল করো। এই যে এখানে, তাহলে এখানে একটু দিলা, এখানে একটু দিবা, এখানে একটু দিবা, এখানে একটু দিবা, এখানে একটু, এখানে একটু, এখানে একটু, মানে ইন্টারমিডিয়েট করে দিবা আর কি। তাহলে কত ইঞ্চি সেন্টার টু সেন্টার? 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, বুঝছো? এইভাবে তুমি ওয়েল্ডিংটা করবা। আর উপর থেকে দেখলে দেখা যাবে দুইটা মাথা, মানে এই যে এটা একটা তোমার স্টিফেনার, এটা আরেকটা স্টিফেনার। ঠিক আছে, ওই স্যার দুটো যেহেতু যোগ করছো, তাহলে এরকম। বলো। বাম পাশের ফিগারটা তো হচ্ছে আহ কি বলে, সাইড ভিউ, মানে এক পাশ হ্যাঁ, থেকে এটা হচ্ছে দেখতেছি না সাইড আমি, ভিউ। হ্যাঁ, এটা পাশ থেকে মানে একটা, দেখতেছি। হ্যাঁ গার্ডারের এক পাশ থেকে দেখতেছি। হুম হুম। আর এই ডান পাশেরটা কি তারপরে ওই টপ টপ ভিউ, ভিউ? উপর থেকে, উপর থেকে। আচ্ছা, বুঝতে বুঝছো? পারছি। উপর থেকে দেখলে তুমি কি, এটা ধরো তুমি মাঝেরটা যদি তোমার ওয়েব হয়, তাহলে এই দুই পাশে কি, দুইটা কি, হ্যাঁ, ইন্টারমিডিয়েট দুই পাশে দুইটা স্টিফেনার। তোমার ইন্টারমিডিয়েট স্টিফেনার। তো ইন্টারমিডিয়েট তুই উপর থেকে দেখলে এরকম দেখবা, আর এটা কিন্তু নিচে পর্যন্ত চলে গেছে। নিচে পর্যন্ত হ্যাঁ গেলে হ্যাঁ, এই যে এরকম, এই সাইডটা, বুঝছো? জি স্যার বুঝছি। ওকে। তাহলে এই যে 5 ইঞ্চি যে আমি পাইসে ক্যালকুলেট করে এটা এইভাবে লিখবা। তাহলে এই ছবিটাও তোমাদের আলটিমেটলি আঁকতে হবে ল্যাব রিপোর্টে। তাহলে আমাদের দুইটা ডিজাইন শেষ। দুইটা ডিজাইন কি? একটা হচ্ছে ফ্লেঞ্জ আর ওয়েবের কানেকশন, আর একটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট স্টিফেনারের সাথে ওয়েবের কানেকশন। এখন আসলে আমরা বিয়ারিং স্টিফেনারের সাথে ওয়েবের কানেকশন দিই। স্যার একটা কোশ্চেন আছে। বলো। স্যার ওই যে একটু আগের একটা ফিগারে আহ আমি যে 30 ফিট 3 ইঞ্চি একটা ছিল না, মানে যে অর্ধেক দূরত্ব যে নিলাম আমি, তো ওইখানে এটা
হ্যাঁ 74টা স্পেসিং আর 28টা স্পেসিং, ওই স্পেস গুলা বের করছে কিভাবে জানো? হ্যাঁ এই হ্যাঁ স্পেস এটাই গুলো স্যার। বের করছে তোমার, হ্যাঁ। তুমি এখানে 1 ইঞ্চি ক্লিয়ার ডিস্টেন্স রাখছে, বুঝছো? হ্যাঁ এটা এক কেমন ইঞ্চি রাখছে? ক্লিয়ার ডিস্টেন্স রাখছে। হ্যাঁ, এটা কেন? এটা রাখছে কারণ তোমার এখানে যে একটা বিয়ারিং স্টিফেনার আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য, যাতে বিয়ারিং স্টিফেনারের সাথে তোমার ওয়েল্ডিংটা ওভারল্যাপ করে না যায়। জি স্যার। তাইলে কি স্যার সবসময় 1 ইঞ্চি ধরবো ক্লিয়ার কাভার? হ্যাঁ হ্যাঁ, তোমাদের ডিজাইনে তোমরা 1 ইঞ্চি ধরতে পারো ক্লিয়ার, মানে এই ক্লিয়ার ডিস্টেন্সটা সমস্যা নেই, ঠিক আছে? মানে ডিজাইনের জন্য দেখাইতে পারো যে 1 ইঞ্চি আছে খালি, এটা সমস্যা হবে না। মানে এখানে তোমার একটা স্টিফেনারই হবে, একদম একদম ইয়াতে কর্নারে। এটা মনে আছে আমরা যে ক্যালকুলেশনের সময় ধরছিলাম কতটুকু? এই দেখো, বিয়ারিং স্টিফেনার ডিজাইন যখন তোমরা করছো, তোমাদের জন্য কিন্তু এটা 1 ইঞ্চি ছিল না, 3 ইঞ্চি ছিল, তাই তো? স্টিফেনারটা এখানে ছিল। তো তিন জি স্যার ইঞ্চি 3 যদি ইঞ্চি। হয়, হ্যাঁ 3 ইঞ্চি যদি হয়, এটা যেটা করছে, এটা ওরা করার সময় মানে তোমাদের ম্যানুয়াল এটা লিখছে আগে, তো ম্যানুয়াল দেখার সময় তো এই পার্টটা খেয়াল করে না যে কত ইঞ্চি দিব। তুমি দেখো এটা 3 ইঞ্চি, তো তো যেহেতু 3 ইঞ্চি, তুমি এখানে একটা দিতে পারো, ঠিক আছে? এই জায়গায় তুমি একটা কানেকশন দিতে পারো, এরপরে এখান থেকে তুমি দিবা। বেটার তোমরা এক কাজ করো, তোমরা হচ্ছে এই ছবিতে যেহেতু দিচ্ছে ম্যানুয়াল এরকম, তোমরা এইভাবে যাও না। তোমাদের জন্য আমি বলি কোনটা করবা। তোমরা হচ্ছে এখানে যাবা, 3 ইঞ্চি যেহেতু আমাদের 1.5 ইঞ্চি না, তাহলে 3 ইঞ্চির মধ্যে 1.5 ইঞ্চি তুমি একটা দিবা, ঠিক আছে? তাহলে 3 ইঞ্চির ডিস্টেন্সে তুমি যদি 1.5 ইঞ্চি দাও, তাহলে তোমার ইয়া কত হইলো, পার্সেন্টেজ কত হইলো বলো তো? 50%, তাই না? জি স্যার। বুঝতেছো? হ্যাঁ, তাহলে 50%, বাট আমার ক্রাইটেরিয়া কত ছিল? 41%। তার মানে আমি ওকে আছি। তাহলে তোমরা ডিটেলিং করার সময় কি করবে আমি বলে দিই। ডিটেলিং করার সময় তোমরা এখানে দেখো, তুমি এখানে প্রথমে একটা ওয়েল্ড বসাবা, মানে ইয়ার সাথে, ওই ফ্লেঞ্জের সাথে ওয়েবের এখানে একটা বসাবা, তাহলে তুমি একটা গেছে। এরপরে এখানে আসবা, এখানে এসে তুমি করবা কি, এই দুইটার মাঝে তোমার দিতে হবে কতটুকু, এই দুইটার মাঝে তোমার, তখন তুমি এখান থেকে তুমি ডিস্টেন্সটা মানে ক্যালকুলেট করবা। তুমি হচ্ছে ক্লিয়ার ডিস্টেন্সটা রাখবা 3 ইঞ্চি, ঠিক আছে? এই যে ছবি দেখো, এই তুমি 3 ইঞ্চি রাখো। আর যদি বেশি কমপ্লিকেশনে যাইতে না চাও, তো 1 ইঞ্চি দিয়ে করলেও হবে, এটা আমি কাটবো না, বাট তুমি 3 ইঞ্চি দিয়ে করো। মানে অথবা তোমাদের নিজেদের ক্যালকুলেশনে যত ইঞ্চি আসে অত ইঞ্চি ক্লিয়ার ডিস্টেন্স রাখো। মানে মোট কথা হচ্ছে, আমি ওয়েলটাকে বিয়ারিং স্টিফেনারের উপরে বসাবো না, ঠিক আছে? কারণ বিয়ারিং এর জন্য একটা আলাদা ওয়েল দেওয়া থাকবে বিয়ারিং এর জন্য। ওই বিয়ারিংটা আমার টপ ফ্লেঞ্জের সাথে একটা আলাদা ওয়েল্ডিং দিয়ে জোড়া লাগানো থাকবে, তো ওইখানে আমার ফ্লেঞ্জ আর ওয়েবের ওয়েল্ডিং দেওয়া যাবে না, বুঝছো? এই যে জি ইন্টারমিডিয়েট স্যার বুঝছি। স্টিফেনার যেটা দেখলা, ইন্টারমিডিয়েট স্যার এবার স্টিফেনার ক্ষেত্রে দেখো। স্পেস গুলা কিভাবে আসছে? হ্যাঁ হ্যাঁ, স্পেসেস, হ্যাঁ। আচ্ছা স্পেস কেমনে আসছে বলি। তুমি এই যে টোটাল ডিস্টেন্সটা বের করছে, দেখো সেন্টার পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 30 ফিট, ঠিক আছে? এই সেন্টার পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 30 ফিট, ওকে? আর টোটাল কত ছিল? 60 ফিট ছিল না এখান থেকে এই পর্যন্ত? জি স্যার। টোটাল 60 ফিট ছিল। তাহলে তুমি হচ্ছে ডিজাইন করবে অর্ধেকের জন্য, এটুকের জন্য। তো এটুকের জন্য তুমি যদি ডিজাইন করো, তাহলে এইটুকের মধ্যে তোমার স্পেসিং দিতে হবে। তার মানে ও এটাও জানে, সে এটাও জানে, সে জানে এই পর্যন্ত না 18 ফিট, 18.5 ফিটের জন্য সে জানে তার স্পেসিং হচ্ছে 3 ইঞ্চি করে লাগে, তাই তো? তাহলে সে যেটা করবে, সে 18কে 3 দিয়ে ভাগ করে দিবে, সরি 1.5 দিয়ে ভাগ করবে। আচ্ছা 18কে 1.5 দিয়ে ভাগ করলে কত আসে? 18 তো ইঞ্চি না, সরি, 18 ফিট 6 ইঞ্চি, তাহলে 18 × 12 + 6, ঠিক আছে? এই দেখো কি করছে আমি বলি, ক্যালকুলেশন তোমাদেরকে আমি লিখে দিই, তাহলে তোমার জন্য ক্লিয়ার হবে। কোশ্চেনটা আচ্ছা করা ভালোই স্যার। করছে। স্যার, হ্যাঁ ধরো ক্যালকুলেশনটা লিখি, হ্যাঁ বলো। স্যার আগে এটা বলেন স্যার, 30 ফিট 3 ইঞ্চি এটা কোত্থেকে আসছে? মানে এটা তো অর্ধেক হইলো না স্যার, 60 ফিট ছিল না, 3 ইঞ্চিটা কোত্থেকে আসছে? 30 ফিট নিচে, বুঝছো? 30 ফিট নিচে হচ্ছে এর সেন্টার থেকে, এর আচ্ছা। সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত। আর সাথে এই দুইটার 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে বাদ, এই ছবিটা পুরোপুরি ক্লিয়ার না, বুঝছো? 30 ফিট 3 ইঞ্চি। তো প্রথম কথা হচ্ছে, তুমি 30 ফিট 3 ইঞ্চিতে ধরছে, 3 ইঞ্চি ও হচ্ছে এক্সট্রা ধরছে তোমার বিয়ারিং স্টিফেনারের সাথে যে ডিস্টেন্সটা, এটার জন্য। এই যে দেখো, এই যে এই 3 ইঞ্চি এক্সট্রা না, তোমার সাপোর্ট থেকে সাপোর্ট ডিস্টেন্স হচ্ছে 60 ফিট। খেয়াল করো, ধরো দেখে ছবি, আসল ছবিটা দেখে, এই দেখো,
তুমি দেখছো? এই যে, দেখছো? সাপোর্ট থেকে সাপোর্ট ডিস্টেন্স কত, 60 ফিট না? জি স্যার। বাট তুমি এদিক দিয়ে 3 ইঞ্চি বাড়তি রাখছো বিয়ারিং স্টিফেনের সাথে। ও, দেখছো? ফ্লেঞ্জটা বাড়তি রাখছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাগানোর জন্য, কারণ নাইলে কিন্তু এই জায়গাতে কানেকশন দিতে পারবে না তুমি। মানে জি স্যার, তোমার তো বুঝতে পারছি। বিয়ারিং স্টিফেনের সাথে একটা ওয়েল্ডিং করে দিতে হবে না এই লাইন বরাবর? তো এই লাইন বরাবর তুমি তো ওয়েল্ডিং করার জায়গায় পাবা না তুমি যদি একদম একদম কানায় কানায় দিয়ে দাও। জি এই স্যার, জন্য মানে 3 ইঞ্চি ক্লিয়ার ফ্লেঞ্জ ডিস্টেন্স রাখো। ফ্লেঞ্জটা হচ্ছে আপনার দুই পাশে বাড়তি রাখছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ- আচ্ছা। ফ্রেঞ্চ না, ওয়েবটা 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 দুই পাশে যে কিছুটা বাড়তি রাখছে এই যে এরপর তিন হ্যাঁ, ইঞ্চি সরি সরি, ওয়েবটাই, হ্যাঁ। ঠিক আছে। বুঝছো? তো ওই 3 ইঞ্চি আবার তুমি কিন্তু এই ছবিতে দেখতে পাচ্ছ। এই দেখছো? এখানে দাও। তো ওয়েব ওই যে বাড়তি রাখছি, বিয়ারিং, তাহলে ফ্লেঞ্জও তো এই বাড়তি যে তিন রাখছি। ইঞ্চি হ্যাঁ ফ্রেঞ্চও বাড়তি রাখছি। মানে মোট কথা আমি আমার পুরো স্ট্রাকচারটাই এই এই বরাবর 3 ইঞ্চি বাড়তি রাখছি, কারণ নাইলে আমি এই জায়গায় তো ওয়েল্ডিং দিতে পারবো না। ঠিক আছে? হ্যাঁ জি স্যার, ঠিক আছে। হ্যাঁ ওকে। তো ওই 3 ইঞ্চি ওখান থেকে আসে, তাহলে এখানে যেহেতু 3 ইঞ্চি আর এখান থেকে 60 ফিট স্প্যান দেখছো লেখাই আছে এই জায়গায়, তাহলে এই 60-এর অর্ধেক হচ্ছে 30 আর এই 3 ইঞ্চি, তাহলে 30 ফিট 3 ইঞ্চি। বুঝছো এখন? স্যার বুঝছি, এবার স্পেসটা কিভাবে হ্যাঁ লিখবো? হ্যাঁ। এখন স্পেসটা কিভাবে আমি তোমাকে দেখাচ্ছি। তুমি যদি এটা আমি এখানে লিখি, কোশ্চেন করে ভালো করছো, নাহলে অনেকের কনফিউশন থাকছে। ড্র করি। ধরো। হ্যাঁ, আসো। 18 ডিভাইডেড বাই এত, 18 ফিট কত ইঞ্চি বলো? 18 ফিট 6 ইঞ্চি, তাই না? তাহলে আঠারো জি ফিটকে স্যার। আমি 18 × 12 করছি দেখো। তাহলে টোটাল ডিস্টেন্স কত হইলো এখানে? 18 ফিট 6 ইঞ্চি। তাহলে 18 ফিট মানে কত? 18 ফিটকে ইঞ্চিতে নিলে 18 × 12 ইঞ্চি, আর 6 ইঞ্চির জন্য 6, ডিভাইডেড বাই তোমার স্পেসিং কত, 3 ইঞ্চি করে স্পেসিং না? জি স্যার। তাহলে 3 ইঞ্চি করে স্পেসিং যদি দাও, তাহলে যদি ইকুয়াল করো আসবে কত? ক্যালকুলেট করে দেখো তো। 18 × দাও করি, 18 × 12 + 6 / 3, তাহলে আসবে হচ্ছে 74। একদম 74ই আসে। ঠিক আছে? এটা বুঝছো? তুমি তাহলে নিজে ক্যালকুলেট করে দেখতে পারো, এটাই জি পাবা। স্যার, বুঝছি, মানে দুইটা ইন্টারমিডিয়েট হ্যাঁ হ্যাঁ স্টেফিনারের হ্যাঁ যে হ্যাঁ। মধ্যবর্তী দূরত্বটা আমার 18 ফিট 6 ইঞ্চি। এখন না না ওইটাকে না, হচ্ছে দুইটা আমি ইন্টারমিডিয়েট স্টিফেনার না, দুইটা ইন্টারমিডিয়েট স্টিফেনার না। এটা হচ্ছে 18 ফিট 6 ইঞ্চি পর্যন্ত হচ্ছে তুমি 3 ইঞ্চি ও, স্পেসিং দিতে পারবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। ওইটা। আর বাকি বাকি পার্টটুকু তো তোমার দিতে হবে 5 ইঞ্চি। পাঁচ তার মানে ইঞ্চি তুমি করে, হ্যাঁ। 11 ফিট 8 ইঞ্চি যে আছে না, এগারো জি ফিট স্যার। আট ইঞ্চিকে তুমি যদি 5 ইঞ্চিতে ভাগ করো, তাহলে তুমি 28টা স্পেস পাবা। এখন বোঝা গেছে? জি স্যার, জি স্যার, বুঝছি। ওকে ওকে। তাহলে এটা এখানে থাকবে, আমি সেভ করি, এটা রাখি। অনেক সময় নাহলে খেয়াল করতে তোমাদের সমস্যা হবে। আচ্ছা আসো, এরপরে যাই। তুমি পর্যন্ত ছিলাম এই পর্যন্ত। আচ্ছা এটা বলছো, তাহলে তুমি তোমার কোশ্চেন আনসার পাইছো যে কেন ওই জায়গাটা খালি রাখছিলাম। এখন আমরা আসতেছি হচ্ছে ডিজাইন বিয়ারিং স্টিফেনার টু ওয়েব। এখন আমরা ডিজাইন করবো হচ্ছে বিয়ারিং স্টিফেনার টু ওয়েব, এটা হচ্ছে আমাদের শেষ ডিজাইনটা। তাহলে এইটা ডিজাইন করার জন্য মিনিমাম আর ম্যাক্সিমাম আগের মতোই, মিনিমাম কত স্পেসিং লাগবে ম্যাক্সিমাম কত স্পেসিং লাগবে এটা আমাদের ওই যে মিনিমাম ওয়েল্ডের সাইজ হচ্ছে 3/16 ইঞ্চি। এটা কোথেকে আসলো? এটা হচ্ছে ওই টেবিল থেকে আসছে। আর ম্যাক্সিমাম হচ্ছে 4 টাইমস ওয়েবের থিকনেস, অথবা 1.5 ইঞ্চি, যেটা বেশি। তাহলে 1.5 ইঞ্চি বেশি, তাহলে 1.5 ইঞ্চি আমাদের লাগবে। তাহলে এল এর মান 1.5 ইঞ্চি পাইছি, আর মিনিমাম স্পেসিং পাইছি এত। এখন খেয়াল করো, তাহলে কি বলছে? ইউজ 2 ওয়েলস পার স্টিফেনার ফর এ টোটাল অফ 4। আগের মতোই ইন্টারমিডিয়েট স্টিফেনার আমরা একবারে কয়টা দিছিলাম বলো তো? 4টা লাইনে দিছিলাম না, যে একটা দুইটা তিনটা চারটা। তো এখানেও আমি 4টা লাইনে, টোটাল 4টা লাইনে আমি ওয়েল্ডিং করবো। তাহলে দ্য ক্যাপাসিটি পার ইঞ্চ ফর 2 3/16 ইঞ্চি ফিলেট ওয়েলস পার স্টিফেনার প্লেট, তার পার প্লেটে কয়টা বড় পড়তেছে বলো? এই একটা প্লেট করে দুইটা করে পড়তেছে, তাই না? তাহলে পার প্লেটে দুইটা করে, এই প্লেটে দুইটা, এই প্লেটে দুইটা, তাহলে টোটাল হচ্ছে 4টা।
তাহলে পার প্লেটে যেহেতু দুইটা করে আছে, তাহলে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করছে, মানে এটা ওদের ইচ্ছা। তুমি যদি এখানে 1 দিতা, তাহলে ফাইনালি 4 দিয়ে গুণ করতে হইতো। আর যেহেতু 2 দিছো, তাহলে 2 দিয়ে গুণ করবা, টোটাল 4টা বানাইতে হবে আর কি। তাহলে ডিজাইন স্ট্রেন্থ কত? 5 এত যদি করো, বা 6.75 কিপ পার ইঞ্চি দুইটার জন্য। এই 6.75 করতে আসছে বলো তো? আগেও কিন্তু আমি দুইটার জন্য 6.75 একটা পাইছিলাম। যাই হোক, তো এই 2 দিয়ে মাল্টিপ্লাই করছি করে, তাহলে 4টা ওয়েল্ডের জন্য কত হবে? ওই 2 কে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 2 × 6.75, তাহলে টোটাল হচ্ছে এত। এটা হচ্ছে তোমার ওয়েল্ডের ক্যাপাসিটি। ওকে, এটা হচ্ছে কিপ পার ইঞ্চিতে। আর কিপে কত? যদি 1.5 ইঞ্চি দাও, তাহলে প্রত্যেকটা পোর্শনের ক্যাপাসিটি হবে 20.25 কিপস। এটা হচ্ছে 13.5 কে 1.5 দিয়ে গুণ করার পরে। এটা সিমিলার, আগেরটার মতোই সিমিলার, জাস্ট ক্যাপাসিটিটা বের করলাম কত আছে। এখন আসো, শিয়ার ফ্লো কত হয়? বিয়ারিং স্টিফেনার ডিজাইন করতেছি, তাহলে বিয়ারিং স্টিফেনারে আমার কনসেন্ট্রেটেড ফোর্স সাপোর্টে কত ছিল? 223.4। এটা আমাদের মুখস্থ হয়ে গেছে। এটা কোথা থেকে আসলো? এটা হলো মোমেন্ট ডায়াগ্রাম থেকে আসছে। এই যে 223.4, দেখছো? এটা হচ্ছে আমার সাপোর্টে। তাহলে সাপোর্টে যেহেতু বিয়ারিং স্টিফেনার আছে, তাহলে 223.4, আমি 223.4 হচ্ছে ফোর্স, ডিভাইডেড বাই হচ্ছে আমার ওয়েবের এইটুকুর লেন্থ। লেন্থটা কত? 62। এই থেকে এই পর্যন্ত হচ্ছে 62। ঠিক আছে? আর উভয় পাশ থেকে কতটুকু বাদ দিছে বলো? উভয় পাশ থেকে হাফ ইঞ্চি করে বাদ দিছে। কেন? কারণ উভয় পাশে কিন্তু ওয়েল্ডিং থাকবে। আমরা দেখছিলাম যে বিয়ারিং স্টিফেনার দুই পাশে কিন্তু ওয়েল্ডিং দেওয়া থাকে। তাহলে ওই ওয়েল্ডিংটা কেন? এটা হচ্ছে ইয়ার সাথে জয়েন করার জন্য, ফ্লেঞ্জের সাথে জয়েন দেওয়ার জন্য। তো তার মানে আমি ক্লিয়ার স্পেস পাচ্ছি কতটুকু? ক্লিয়ার স্পেস পাচ্ছি হচ্ছে, এখানে তোমরা তোমাদের লিবোর্ডের জন্য হাফ ইঞ্চি করে বাদ দিবা। তাহলে এখানে 62 হলো আমার টোটাল। আর 62 থেকেও আমার উপর থেকে হাফ, নিচ থেকে হাফ বাদ যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে কত? 61। তাহলে নিচে আমি এটাই লিখছি। আর উপরে হচ্ছে তোমার টোটাল ফোর্সটা কত পড়তেছে? এটা উপর থেকে না তো, এটা নিচ থেকে পড়তেছে আসলে, কারণ এটা হচ্ছে সাপোর্ট রিয়াকশন। 23.4 ঠিক আছে? আর এটা তো কিছু না, এটা থাকবে না। ওকে, আসো তাহলে এটা করলাম। এটা করলে তাহলে এটুকু ডিস্টেন্স হচ্ছে 62 - 2 × হাফ। এটা করলে তুমি পাবা হচ্ছে তোমার শিয়ার ফ্লো হচ্ছে 3.662 কিপস পার ইঞ্চি। হয়েছে? তো আসো দেখি এখন ম্যাক্সিমাম স্পেসিং কত। ম্যাক্সিমাম পিচ সমান কত? নমিনাল স্ট্রেন্থ ডিভাইডেড বাই শিয়ার ফ্লো। নমিনাল স্ট্রেন্থ আমি আগের পেজে পাইছি কত? 20.25। এটাকে আমি কি করব? শিয়ার ফ্লো দিয়ে ভাগ করে দিব। শিয়ার ফ্লো 3.662 করলে পাইছি হচ্ছে 5.5 ইঞ্চি। তাহলে ছবিতে দেখো কি বলছে, এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত? 3/16 ইঞ্চি ইন্টু 1.5 ইঞ্চি। আচ্ছা, এটা বুঝছো? 3/16 ইঞ্চি, 3/16 ইঞ্চি ইন্টু 1.5 ইঞ্চি মানে কি বোঝাইতেছে? এটা বুঝতে পারছো? এটা হচ্ছে, এটা আমি দেখাই, না বুঝলে বললো। এই যে, এখন বোঝা যায়? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন বুঝতেছো কি হচ্ছে? এই 3/16 ইঞ্চি ইন্টু 1.5 ইঞ্চি, তার মানে হচ্ছে যে এই যে লাল যে আমি এটা দিছি, এই লাল পোর্শনটুকু, এর প্রত্যেকটা পোর্শনের ডিস্টেন্স হচ্ছে 1.5 ইঞ্চি করে। ঠিক আছে? আর এই 1.5 ইঞ্চি করে হচ্ছে তাদের ডিস্টেন্স, নিজস্ব। আর এদের মধ্যবর্তী দূরত্ব কত? এদের মধ্যবর্তী দূরত্ব সেন্টার টু সেন্টার হচ্ছে তোমার কত বলো তো দেখি, পারো কিনা? 3/16। 5, 5 বাই, না, 5/5.5 ইঞ্চি, যেটা এই যে এটা ক্যালকুলেট করে তুমি যেটা পাইছো, দেখছো? 5.5 ইঞ্চি, এটা হচ্ছে ম্যাক্সিমাম পিচ। তার মানে একটা ওয়েল থেকে আরেকটা ওয়েলের ডিস্টেন্স কত? 5.5 ইঞ্চি। ঠিক আছে? আর ওইটা যেটা, এটা আমি এদিকে নিয়ে আসি, একটু বড় করে দেখাই। এটা যেটা, এটার ইয়া কত? এটা ডাইমেনশন কত আসে? এটা ডাইমেনশন তোমরা বলো তো দেখি, পারো কিনা? ওয়েল্ড সাইজের কথা বলতেছেন স্যার? ওটা হচ্ছে, হ্যাঁ, ওয়েল সাইজ। এটা তাহলে এটা কত? 3/, ও এটা এটা তো স্যার 1.5 ইঞ্চি। এটা 1.5 ইঞ্চি, গুড। এটা 1.5 ইঞ্চি হবে। আর আর এদের এটা মধ্যবর্তী দূরত্ব কত হবে? 5.5 ইঞ্চি। ঠিক ফাইভ আছে, পয়েন্ট এটা ফাইভ ডিস্টেন্সটা। ইঞ্চি হ্যাঁ। ওকে। আর
এটার কত, উইথটা কত হবে এই বরাবর? উইথ হলে তাহলে 3/16 ইঞ্চ। 3/16 ইঞ্চি, গুড, এই তো বুঝতে পারছো। তাহলে কাজ হয়ে গেছে বুঝছি। আমাদের। তাহলে আমরা শিয়ার পাইছি, শিয়ার ফ্লো পাইলাম 3.662। এটা থেকে আমরা ক্যাপাসিটি পাইছিলাম আমরা আগেই, ক্যাপাসিটি 20.25। তাহলে ওটাকে শিয়ার ফ্লো দিয়ে ভাগ করে আমি পাইছি হচ্ছে 5.5 ইঞ্চি। তো ডিটেলিংটা ছবিতে এভাবে দেখাবো আর কি। তো ছবিতে আমি যেমন লাল অনেকগুলো দেখাইছি, এটা দেখানোর দরকার নাই, ছবিতে দেখা হচ্ছে এরকম, মানে আগে যেমন ছিল এটা বাদে। ক্লিয়ার, বুঝছো? ছবিতে হচ্ছে এরকম দেখাবো, মানে এইভাবে আঁকে দেওয়ার দরকার নাই। ছবিতে জাস্ট হচ্ছে তুমি এই জিনিসটা দেখাবা, এখান থেকে এই পর্যন্ত লিখে দিবা যে ক্রিয়েটওয়েলস @ 5.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, শেষ, কাজ হয়ে যাবে। এরপরে একটা টপ ভিউ দেখাবা, টপ ভিউ তো ওই যে আগের মতোই, টপ ভিউ চারদিক থেকে দেখাচ্ছ, চারদিক থেকে তোমার ওয়েল্ডিং হচ্ছে। আর ওয়েল্ডিং এর সময় এইদিকে একটা তীর চিহ্ন দিয়ে ওয়েল্ডিং এর লোটেশনটা লিখে দিও কত। নোটেশন গুলো তুমি ইয়াতে পাবা, ওই আগের ছবিটাতে পাবা, এই ছবিতে পাবা, এই যে এখানে, এখানে ওয়েলটা একদম ডিরেক্ট নোটেশন সহ দেখা আছে। এই যে 5/6 উভয় পাশে, এই ত্রিভুজ দুইটা দেওয়া মানে হচ্ছে উভয় পাশে ওয়েল্ডিং দেওয়া আছে, মানে এই পাশেও আছে ওই পাশেও আছে, মানে আমাদের জন্য যেটা প্রযোজ্য আর কি। এরপরে আসো তোমার এই ছবিটা, তাহলে এরকম একটা ছবি দেখাবা যে আমি ওয়েল্ডিং দিব এরকম স্পেসিং এ। তাহলে এটা কি ছিল? এটা ছিল বিয়ারিং স্টিফেনারের ওয়েল্ডিং। তো ফাইনালি তুমি এরকম একটা ছবি আঁকবা, মানে ওইগুলো বিয়ারিং এর জন্য তো আলাদা একটা আঁকবাই ছবি, বিয়ারিং এর জন্য তুমি এরকম একটা আঁকবা, ঠিক আছে? ইন্টারমিডিয়েট এর জন্য এরকম একটা ছবি আসবে। ইন্টারমিডিয়েট ছবিটা কেমন ছিল? ইন্টারমিডিয়েট এর জন্য এরকম একটা ছবি আসবে। তারপরে আবার তোমার এটার জন্য এরকম একটা ছবি আসবে, তোমার কি বলে ওয়েবের সাথে ফ্লেঞ্জের কানেকশনের সময় এরকম একটা ছবি আসবে। তাহলে তিনটা ছবি তুমি আলাদা আলাদা আঁকবা। আঁকার পরে এইটা হচ্ছে ফাইনাল ছবি, ফাইনাল একদম ডিজাইন। পুরা রিপোর্টটা শেষ হলে পরে ফাইনাল ডিজাইনে সব থাকবে, তোমার ফ্লেঞ্জের সাইজ কত, ওয়েবের সাইজ কত, তোমার ইন্টারমিডিয়েট স্টিফেনার গুলো কোথায় দিছো, বিয়ারিং স্টিফেনার গুলো কোথায় দিছো, একদম ডিটেইলস একটা ছবি তুমি ফাইনাল আঁকবা, ঠিক আছে? এই হচ্ছে তোমার ডিজাইন। আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করি।